হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের কেমিস্ট্রি সাইকেল 2 এর প্রথম লেকচারে। একটু আমাকে জানিয়ে দাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি যে সব ঠিকঠাক মতো আসলে আছে কিনা। কেমন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাইকেল 2 তে। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আমার এন্ড থেকে চেক করে হ্যাঁ, দেখি যে আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে, আশা করি তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক মতো আছে। সো আজকে তোমাদের সাথে নতুন একটা সাইকেলের জার্নি স্টার্ট হচ্ছে। সাইকেল 1 অলরেডি আমাদের শেষ। সো আশা করি খুব সুন্দর একটা জার্নি হবে। সাইকেল 1-এর একটা ক্লাস বাকি আছে আমাদের, সেটা হইলো কোনটা? ওই যে আমাদের জটিল যৌগের দ্রাব্যতা, ওইটা আমরা পড়বো তোমার কাছে যখন আমরা সাইকেল 2 এর জটিল যৌগ পড়ে ফেলবো। তারপর তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। কেমন? ওকে ভাই, বন্ধ কবে দিব? ওই যে 27 তারিখ, মানে আজকে আর 29 তারিখ ক্লাস হবে, মানে 2 দিন ক্লাস হবে, এরপরে এক সপ্তাহ তোমাদের অফ থাকবে। সো তখন তোমরা সাইকেল 1-এর বাকি থাকা পড়াগুলো তোমরা কভার করে নিতে পারবা। সো সাইকেল 1 যদি কারো পড়া নাও থাকে, সে তাও সাইকেল 2 থেকেই শুরু করতে পারবে। কারণ সাইকেল 2 এর আমাদের প্রথম লেকচার থেকে পড়া বোঝার জন্য কোনো আগের লেকচারের পড়া লাগবে না। অর্থাৎ সাইকেল 1 তোমার যদি পড়া নাও থাকে, কোনো সমস্যা নাই, তুমি ডাইরেক্ট এখান থেকে শুরু করতে পারবা। আমরা প্রথমে একটু ডিসকাস করবো এই চ্যাপ্টারে কী কী টপিক আছে, আর কী কী টপিক আমরা কোন কোন সিকোয়েন্সে পড়বো। এই চ্যাপ্টারটার একটা বিশাল প্রবলেম হচ্ছে, তুমি যে তোমাদের যদি বই নাও, ধরো তুমি বোর্ড বই নিছো, মানে বোর্ড বই বলতে হচ্ছে ধরো হাজারি স্যারের বই বা কবির স্যারের বই বা তোমার ধরো গুহ স্যারের বই, তুমি যেটা যদি নাও, তুমি যদি বইয়ের সিকোয়েন্সে পড়ো, তুমি পড়াগুলো বুঝতে পারবা না, মোটামুটি গ্যারান্টি। মানে বোঝার চান্সটা খুবই কম। তুমি যদি একদম টপ, মানে একদম যদি খুব ব্রিলিয়ান্ট না হও, বা খুব যদি ধরো মানে বই পড়ুয়া না হও, তাহলে তুমি বই থেকে যদি তুমি নিজে পড়ো, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের বইয়ের সিকোয়েন্স অনুযায়ী তুমি বুঝতে পারবা না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে সেটা হলো, আমি তোমাকে যেই সিকোয়েন্সে পড়াবো তুমি সেই সিকোয়েন্সে পড়বা। দেখবা পড়তে পড়তে আমি তোমাকে দেখাই দিব প্রতি চ্যাপ্টার পরে, প্রতি লেকচার পরে আমরা কী টপিক পড়লাম। দেখার পরে তুমি দেখবা যে বইয়ে, তুমি যদি এবার আমার পড়ার পরে তুমি যদি বইটা পড়ো, দেখবা যে তোমার কাছে একদম পান্তাবাদ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। উইকলি 2 এর জার্সি তুমি পাও নাই এখনো? কেন পাও নাই ভাই? উইকলি 2 আমাদের অলরেডি উইকলি 3 এর জার্সি দিয়ে দেওয়া হচ্ছে, তুমি উইকলি 2 কেমনে পাও নাই? তুমি একটু তাহলে আমাদের ওই যে আরমানকে তাহলে তুমি এটা নক দিও, কেমন? তাহলে চলো আমরা শুরু করব। আমরা কি শুরু করব? আমি বললাম তো প্রথমে, সাইকেল 1 যদি কারো একটু বাকি থাকে বা যদি একদমই করা নাও থাকে, কোনো সমস্যা নাই, তুমি সাইকেল 2 এর প্রথম ক্লাস থেকে তুমি করতে পারবা। আমাদের অলরেডি এই যে আজকে দেখো 27 তারিখ আর 29 তারিখ, এই 2 দিন ক্লাস হওয়ার পরে আমাদের মোটামুটি এক সপ্তাহের মতো অফ থাকবে তোমাদের। সো ওই টাইমটাতে তুমি তাহলে তোমার বাকি অংশটুকু তুমি কভার করে নিও। ওকে, সো চলো আমরা তাহলে শুরু করি। আসো চলো আমরা শুরু করি। আমাদের আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1। প্রথমে আমরা কি নিয়ে ডিসকাস করব? প্রথমে আমরা ডিসকাস করব তোমার হচ্ছে এই চ্যাপ্টার আমরা কি কি টপিক আছে, আর কোন টপিকগুলো আমরা কোন সিকোয়েন্সে আগাবো, কোন টপিক থেকে সিকিউ আসে, কোন টপিক থেকে এমসিকিউ আসে, কোন টপিক এডমিশনও লাগে, সব আমি তোমাকে ডিসকাশন করব। চলো আমরা তাহলে শুরু করি। টেলিগ্রামে সাইকেল 2 এর টেলিগ্রামটা আমরা এই যে পূজার বন্ধের মধ্যেই তোমাদেরকে ক্রিয়েট করে ডিসকাশন গ্রুপটা দিয়ে দিব। প্রতি সাইকেলে আমাদের আলাদা আলাদা ডিসকাশন গ্রুপ থাকবে। সেখানে তুমি হচ্ছে ধরো সাইকেল 1-এর ডাউটগুলো তুমি সাইকেল 1-এর ডাউটের গ্রুপে দিবা, সাইকেল 2-এর ডাউটগুলো সাইকেল 2-এর ডাউট গ্রুপে দিবা। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আসো সাইকেল 2 আমরা স্টার্ট করতেছি। চলো শুরু করি। প্রথমে আমরা আমাদের চ্যাপ্টার প্ল্যান আলোচনা করি। দেখো আমাদের প্রথম, আমাদের ধরো প্রথম যে টপিকগুলো, এই ধরো প্রথম টপিক, এর নাম হইতেছে আমাদের পর্যায় সারণী। আচ্ছা আমাকে বলো তো, 9-10-এ কি তোমাদের পর্যায় সারণী ছিল? 9-10-এ তোমাদের কি পর্যায় সারণী ছিল? 9-10-এ 9-10-এ তোমাদের কি পর্যায় সারণী ছিল, বা তোমরা কতটুকু পড়ছো? ছিল। আচ্ছা, আমি জানি যে পর্যায় সারণী একদম শুরুর দিকের পড়া, মেবি তোমাদের চ্যাপ্টার 6 বা চ্যাপ্টার 4-এর পড়া পর্যায় সারণী, এই ইয়াতে কোথায়, এসএসসিতে। সো তখন এটা তোমরা খুব ভালো করেই পড়ছো। নাও যদি পড়ো কোনো সমস্যা নেই, আমি একদম বেসিক থেকেই যাব। তবে মানে পড়া থাকলে তুমি এই জিনিসগুলো একটু সহজ আর কি 9-10-এরটা। আবার 9-10-এ যদি কেউ পর্যায় সারণী নাও পড়ো, কোনো সমস্যা নেই, একদম জিরো থেকে আমরা যাব। ওকে, একদম জিরো থেকে আমরা যাব। ওকে চলো শুরু করি। দেখো প্রথম টপিক হচ্ছে আমাদের পর্যায় সারণী। এরপরে আলোচনা করা হয় ব্লক রসায়ন নিয়ে। ব্লক রসায়ন বলতে আমরা কি বোঝাচ্ছি? যে ব্লক রসায়ন সব আলোচনা করতেছি। দেখো ব্লক রসায়ন, এই ব্লক রসায়নের মধ্যে 4টা ব্লক নিয়ে আমরা ডিসকাশন করব। একটা হচ্ছে এস ব্লক মৌল। আমি প্রথমে আগে দেখাচ্ছি কি কি টপিক আমরা এই চ্যাপ্টারে পড়বো বা কোন কোন টপিকগুলো থেকে সিকিউ এমসিকিউ আসে। এরপর হচ্ছে পি ব্লক মৌল, তারপরে তোমার আছে হচ্ছে ডি ব্লক মৌল, আর এরপরে আছে হচ্ছে এফ ব্লক মৌল। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাই, এইখান থেকে কি কি আসে? এই যে পর্যায় সারণী তুমি দেখতেছো, এই পর্যায় সারণী এই টপিকটা থেকে শুধুমাত্র এমসিকিউ আসে। তারপর সিকিউর মধ্যে ক খ আসে, কখন এটা থেকে গ আসে না। আর এডমিশনে অনেক কোয়েশ্চন আসে। এডমিশনে দেখবো অনেক কোয়েশ্চন আসে। বাট সিকিউতে এই টপিকটা থেকে গ ঘ আসে না, শুধুমাত্র এমসিকিউ আসবে।
ক খ আসবে আর এডমিশনে লাগবে। বাট কি কি লাগবে সব আমি তোমাকে বলে দিব, আমি যেভাবে বলবো সেভাবে পড়বা, দেখবা এই চ্যাপ্টারটা একদমই তোমার ক্লিয়ার হয়ে গেছে। আর আরেকটা জিনিস, এই চ্যাপ্টার শেষ করতে আমাদের অ্যারাউন্ড 24 থেকে 25টা ক্লাস লাগবে। 25টা ক্লাসের একটা ক্লাসও বেশি লাগবে না, একদম বেসিক থেকে শুরু করে এইচএসসি অ্যাডমিশন সব কভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ব্লক রসায়ন যেটা আছে, ব্লক রসায়নে কি কি ইম্পর্টেন্ট, এই যে প্রতিটা ব্লক থেকেই তোমার হচ্ছে যে ফার্স্ট অফ অল এমসিকিউ ইম্পর্টেন্ট, আবার সিকিউর ক খ গ ইম্পর্টেন্ট, ক খ গ ইম্পর্টেন্ট। নর্মালি এখান থেকে ঘ আসে না, নর্মালি এই টপিক এই ব্লকগুলো থেকে ঘ আসে না। আর এডমিশনের জন্য ইম্পর্টেন্ট এই টপিকগুলো, বুঝছো? তাইলে মোটামুটি আমি দেখলাম যে পর্যায় সারণী, এরপর হচ্ছে আমাদের ব্লক রসায়ন আছে, এখান থেকে এমসিকিউ আসে, সিকিউ আসে, বাট সিকিউতে ক খ গ আসে, বাট এখান থেকে কিন্তু এই টপিকটা থেকে নর্মালি ঘ দেয় না, নর্মালি এখান থেকে ঘ থাকে না, বুঝছো? নর্মালি এই টপিকটা থেকে ঘ থাকে না। আচ্ছা, ব্লক রসায়নের পরে আর কি টপিক আছে ভাই দেখাচ্ছি আসো। ব্লক রসায়নের পরে আছে পর্যাবৃত্ত ধর্ম। ব্লক রসায়নের পরে কি আছে? পর্যাবৃত্ত ধর্ম ডিসকাশন করতেছি, কয়েকটা পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আমরা ডিসকাশন করব। মোটামুটি পর্যাবৃত্ত ধর্মের সংখ্যা হচ্ছে 12টা। কয়টা পর্যাবৃত্ত ধর্ম আছে? টোটাল 12টা। বাট 12টা নিয়ে ডিসকাশন করা লাগে না, বা 12টা আমরা হালকা বদলা প্রতিটাই জানার চেষ্টা করব। বাট সব থেকে বেশি পড়বো কোনটা জানো? সব থেকে বেশি পড়বো আমরা কয়েকটা। ধরো তোমার আমরা প্রথমে আলোচনা করবো দেখবা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে, এটা হচ্ছে প্রথমে আলোচনা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে। তারপর আলোচনা করব ধরো আমরা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে বা পারমাণবিক আকার নিয়ে, যাই তুমি বলো, পারমাণবিক আকার। এরপর আলোচনা করব আমরা আয়নীকরণ শক্তি নিয়ে। প্রত্যেকটাকে নিয়ে আমরা জিরো থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত চলে যাব আয়নীকরণ শক্তি নিয়ে। তারপর আলোচনা করব আমরা ইলেকট্রন আসক্তি নিয়ে, ইলেকট্রন আসক্তি নিয়ে। এরপর আলোচনা করব আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে, তড়িৎ ঋণাত্মকতা। আর লাস্ট আলোচনা করব আমরা জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা, এই টপিকটা নিয়ে। জারণ বিজারণ ক্ষমতা লিখে দিই, তাহলে হবে জারণ বিজারণ ক্ষমতা। এইখান থেকে আবার তোমার কি কি থাকে, কি কি পড়তে হয়। এই টপিকটা এমসিকিউতে যেরকম ইম্পর্টেন্ট, এই টপিকটা সিকিউর ক খ গ ঘ সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। ক খ গ ঘ সবগুলো এখান থেকে আসে, আবার এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ বুঝতেই পারতেছো যে এই প্রত্যেকটা জিনিস তোমাকে খুব ভালো করে পড়া লাগবে। অর্থাৎ মানে এইগুলো, এটা তুমি গ ঘর জন্য না পড়লেও চলবে, এটাও ঘয়ের জন্য না পড়লে চলবে, বাট এইখানে প্রতিটা টপিককে ধরে ধরে ডিটেলসে তোমাকে পড়তে হবে। তাহলে একটু করে আমাকে বলে এগুলো তোলা হয়েছে কিনা, তোলা হলে আমি নেক্সটে যাব। ভাই সাইকেল 1-এ তুমি যদি কোনো ক্লাস না করো কোনো সমস্যা নাই, তুমি সাইকেল 2 শুরু থেকেই করতে পারবা। সাইকেল আমি তোমাকে কেন বলতেছি তুমি লাইভ ক্লাসটা ফোকাস করো, কারণ তোমরা আমি তো স্টুডেন্ট ছিলাম, তা আমিও তো জানি যে তোমরা নর্মালি কি হয় যে লাইভ ক্লাস না করলে আচ্ছা রেকর্ডটা পরে তুলে নিব, রেকর্ডটা পরে করে নিব, ক্লাস জমতে থাকে। বাট তুমি যদি লাইভ ক্লাসগুলো করতে থাকো তাহলে দেখবা যে মানে পড়াটা একটা পার্টিকুলার টাইমের মধ্যে শেষ হয়ে গেছে, বাকি টাইমটা তুমি হচ্ছে যে প্র্যাকটিস করতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো এরপরে যাই। ভাই এরপরে কি টপিক আছে দেখো, এরপরে কি টপিক আছে। আমি তাহলে একটা কাজ করি, এই পেজটাকে একটু কপি করি। ওকে, পেজটাকে একটু কপি করলাম, তাহলে আমি এগুলো চলো করে দিই। এরপরে টপিক আমি তোমাকে দেখাচ্ছি। ব্লক রসায়ন গেল, পর্যাবৃত্ত ধর্ম গেল, আর কি আছে ভাই? এরপর আছে হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন টপিকটা। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধনের মধ্যে অনেক কিছু ডিসকাশন করার আছে। দেখো এরপরে টপিকের নাম কি? রাসায়নিক। দেখো আমাদের এই চ্যাপ্টারের নাম কি দেখো তো, চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। পর্যাবৃত্ত ধর্ম পর্যন্ত আমাদের শেষ, এখন আছে কি? এখন আছে রাসায়নিক বন্ধন। ভাই রাসায়নিক বন্ধন থেকে কি কি পড়তে হবে? রাসায়নিক বন্ধন দেখো আমি তোমাকে দেখাচ্ছি সব, আমি তোমাকে আগে দেখাই দিই, এরপর আমি তোমাকে সব তো পড়াবোই, আজকে তো সব পড়াবো না, আজকে শুধু আমরা পর্যায় সারণী নিয়ে ডিসকাশন করবো। রাসায়নিক বন্ধনের মধ্যে প্রথমে যেটা পড়তে হয় যে বন্ধন কি, এগুলো নিয়ে আলোচনা করতে হয়। বন্ধন কি, তারপরে বন্ধনের শক্তি, কোন বন্ধন বেশি শক্তিশালী, বন্ধন শক্তিগুলা এগুলো নিয়ে ডিসকাশন করতে হয়। বুঝছো? কোন বন্ধন বেশি শক্তিশালী, কোনটা দুর্বল, এগুলো নিয়ে ডিসকাশন করতে হয়। এরপরে তোমার হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, তারপর তোমার হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, তারপর তোমার আছে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ, সব পড়াবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সন্নিবেশ সমযোজী বন্ধন। এরপরে তোমার আছে হইল ধাতব বন্ধন, ধাতব বন্ধন। এরপরে আছে হচ্ছে দুর্বল রাসায়নিক বন্ধন, যেগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধন সব চলে আসবে, দুর্বল রাসায়নিক বন্ধন।
তারপর তোমার আছে হইল শঙ্করায়ন, শঙ্করায়ন পড়ব, হ্যাঁ শঙ্করায়ন। তারপর তোমার আমরা পড়ব হচ্ছে ভিএসইপিআর থিওরি একটা আছে, ভিএসইপিআর থিওরি। ওকে, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। মোটামুটি রাসায়নিক বন্ধন এগুলার ইম্পর্টেন্ট টপিক। আর এখানের মধ্যে এটা কিসের জন্য তোমার লাগবে? সিকিউতে লাগবে, ক খ গ ঘ সব আসতে পারে, এমসিকিউতে লাগবে, আবার তোমার এডমিশনও সব টপিকগুলো ইম্পর্টেন্ট। আরও এখানে অনেকগুলো টপিক আছে, যেমন ধরো অক্সাইড, মানে আরও অনেক কিছু নিয়ে আছে, হাইড্রোজেন বন্ধন, সব আমরা পড়ে ফেলবো। বাট মেজর টপিকগুলো হচ্ছে এগুলোই, যেমন হাইড্রোজেন বন্ধন দুর্বল রাসায়নিক বন্ধনের মধ্যে কভার হয়ে যায়। ওকে, একটা এক্সট্রা টপিক আমরা পড়বো, একটা এক্সট্রা টপিক আমরা পড়বো, এক্সট্রা টপিক। যেমন এখানে আরেকটা টপিক আছে এমওটি, এমওটি নিয়ে সব ডিসকাশন করবো, এগুলো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। একটা এক্সট্রা টপিক আছে যার নাম হইতেছে আমাদের আকরিক। এই আকরিকটা শুধুমাত্র এডমিশনে লাগে, এই আকরিক এই টপিকটা শুধুমাত্র এডমিশনে লাগে। সো আমরা এটা একদম লাস্টের দিকে এটা এডমিশনের জন্য আমরা পড়ে ফেলবো, বাট প্রথমে এটা পড়বো না, ঠিক আছে? এখন আমরা তো বুঝলাম যে আমরা কি কি টপিক পড়বো না পড়বো। তো এতটুকুতে কারো কোনো ডাউট আছে? আমরা তো এটা বুঝলাম যে আমরা কি কি টপিক না পড়বো। এখন আমি তোমাকে দেখাবো যে কোন সিকোয়েন্সে আমরা পড়বো বা কিভাবে আমরা পড়বো। কাহিনী হয় কি, আমরা যেটা করবো, আমরা অ্যাট ফার্স্ট পর্যায় সারণী নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা আলোচনা করবো কি নিয়ে? পর্যায় সারণী নিয়ে। এগুলো মনে রাখা লাগবে না। আচ্ছা আমাকে বলো তো, এগুলো কি তোলা হয়েছে সবার একটু? এগুলো কি তোলা হয়েছে? হ্যাঁ, ওই চ্যাপ্টার অনেক পড়া, এই চ্যাপ্টার অনেক পড়া। সো তুমি যদি মানে বললাম তো সিরিয়াসলি না পড়ো তাহলে এই চ্যাপ্টার থেকে ছিটকে পড়বা। বাট এই চ্যাপ্টারটা অনেক মজা, এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিককে ফিল করা যায়। মানে তুমি গুণগত রসায়ন হয়তো কী হয়েছে, ম্যাথমেটিক্যাল জিনিস বেশি ছিল, বাট অ্যাকচুয়াল কেমিস্ট্রির ফিলটা তুমি এখানে পাবা। প্রত্যেকটা টপিককে ফিল করা যায় এখানে, তোমাকে এমনভাবে পড়াবো যেন সব তুমি ফিল করতে পারো। প্রথমে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করব, এরপরে আমরা যেটা করব প্রত্যেকটা ব্লক নিয়ে আমরা হালকা আলোচনা করব। হালকা হালকা বলতে কীরকম, মানে ব্লক বলতে আমরা কি বুঝি, বা এই ব্লকের মধ্যে কোন ব্লকে কয়টা মৌল আছে, এইগুলো নিয়ে আলোচনা করব। বাট ডিটেলস আলোচনা আমরা করব না। আমরা পর্যায় সারণী পড়ার পরই এই ব্লকগুলো নিয়ে হালকা আলোচনা করে চলে যাব পর্যাবৃত্ত ধর্মে। আমরা এগুলো ডিটেলস শেষ করব, এরপরে গিয়ে আমরা এই ব্লকগুলো আলোচনা করব। বুঝতে পারছি? তার মানে আমরা কিন্তু বইয়ের সিকোয়েন্সে পড়বো না, কারণ বইয়ের সিকোয়েন্সে বললে তুমি পারবা না। কারণ বইয়ের সিকোয়েন্সে বললে কেন পারবা না জানো? বইয়ের সিকোয়েন্সে পুরো উল্টাপাল্টা। মানে উল্টাপাল্টা বলতে কীরকম, দেখা গেছে এইটা পড়াবে, বাট এটা পড়ার জন্য এখানে ধরো এগুলোর কনসেপ্ট লাগবে, বাট এটা বোঝানোই হয় না, এটা বোঝানো হয়েছে পরে। সো বইয়ে তুমি পড়তে গেলে দেখবা পড়াগুলো কঠিন লাগতেছে। আমরা যেটা করবো, আমরা এটা পড়ার পরে এগুলো পড়ে ফেলবো, তারপর এটা পড়বো, তারপর আমরা লাস্ট এগুলো পড়বো। এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা কি শুরু করতে পারি আমাদের চ্যাপ্টারটা? আমাদের এখন পড়া স্টার্ট হবে। আমরা কি পড়াটা শুরু করব? একটু আমাকে তাহলে বলো যে শুরু করবো কিনা। আমাদের কিন্তু আমরা এখন পড়ি নেই, আমরা জাস্ট তোমার হচ্ছে দেখলাম চ্যাপ্টারে কি আছে বা কি কি আমরা পড়বো। চলো আমরা চ্যাপ্টারে পড়া শুরু করি। ফেসবুকে যারা দেখতেছো, হ্যাঁ, ক্লাস কতক্ষণ হবে? আমাদের প্রতিটা ক্লাসই 1.5 ঘন্টা করে হবে। প্রত্যেকটা ক্লাসই 1.5 ঘন্টা হবে, 1.5 ঘন্টার বেশি কোনো ক্লাসই হবে না। এই সাইকেলে 1.5 ঘন্টার বেশি কোনো সাইকেলই ক্লাসই হবে না, সর্বোচ্চ 1 ঘন্টা 35 মিনিট, এর বেশি হবে না কোনো ক্লাসই। ওকে, চলো শুরু করি। আমাদের প্রথম টাইপ হচ্ছে আমাদের পর্যায় সারণী। পর্যায় সারণী যদি কথা বলতে চাই, দেখো আমি যা যা লিখবো আমার সাথে কিন্তু নোট করতে হবে। নোট করে করে পড়বা, তাহলে দেখবা পড়াটা ইফেক্টিভ হচ্ছে এবং তোমার হচ্ছে তুমি মানে আগাইতে পারতেছো। যেমন 2-1টা লাইন বোর্ডে লেখা থাকবে, এই 2-1টা লাইন এগুলো এখন তোলার দরকার নেই, এগুলো তুমি একটু জায়গা খালি রাখবা, যখন আমার ক্লাস শেষ হয়ে যাবে পিডিএফ থেকে দেখে তুমি পড়াটা তুলে ফেলবা। দেখো পর্যায় সারণী আধুনিক পর্যায় সারণী তোমরা নিশ্চয়ই তোমাদের দেখছো, তোমাদের প্রত্যেকটা কেমিস্ট্রি বইতেই থাকে, যে দেখবা একটা এরকম 18টা তোমার হচ্ছে কলাম থাকে, 60টা তোমার হচ্ছে পর্যায় থাকে, যেখানে মৌলগুলাকে মানে ধরো যাদের ধর্ম একই রকম তাদেরকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তো এইগুলো নিয়ে পর্যায় সারণী তৈরি হয়। বাট পর্যায় সারণী আসলে কেন লাগছে, এটা কি কেউ বলতে পারবা? পর্যায় সারণী কেন লাগছে, মানে কেন পর্যায় সারণী দেওয়ার দরকার হয়েছে? এর কারণটা হইলো, ধরো 118টা মৌল, দেখা গেছে 118টা মৌলের মধ্যে কিছু কিছু মৌলে ধর্মগুলা সেম। মানে ধর্ম বলতে আমরা 2 ধরনের ধর্ম বুঝবো, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম, একটা হচ্ছে ভৌত ধর্ম। এগুলো তোলার দরকার নেই। 2 ধরনের ধর্ম আছে, একটা কি, একটা রাসায়নিক ধর্ম, একটা হচ্ছে ভৌত ধর্ম। যেমন ভৌত ধর্ম জিনিসটা কি, যেই ধর্মগুলো চোখে দেখা যায়। মানে জিনিসটা কীরকম দেখো, ধরো একটা মোম গলতেছে, এটা তুমি চোখে দেখতে পারো না। ধরো বরফটা পানিতে পরিণত হচ্ছে, এটা তুমি চোখে দেখতে পারো, তাহলে এগুলো হচ্ছে ভৌত ধর্ম। বাট ধরো রাসায়নিক ধর্ম কারা, ধরো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেটা কি তোমার চোখে ধরা পড়ে না? তুমি তো লিখতেছো, হাতে লিখতেছো, বাট ধরো কথার কথা একটা যৌগ আরেক যৌগে কনভার্ট হচ্ছে,
তো ওইটা তুমি চোখে দেখতেছো না, ওইটা হচ্ছে তোমার রাসায়নিক ধর্ম। যেটা বেসিক্যালি চোখে দেখা যায় তাই হচ্ছে ভৌত ধর্ম, আর যেগুলো চোখে দেখা যায় না, রিয়াকশন আকারে যেগুলো ঘটে সেগুলো হচ্ছে রাসায়নিক ধর্ম, মানে কেমিক্যাল চেঞ্জ যেগুলোতে ঘটবে। তো কাহিনী যেটা হয়েছে, দেখা গেছে কিছু কিছু মৌলের মধ্যে ধর্মগুলো সেম থাকে। তো তাদেরকে মানে ধরো পর্যায় সারণীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল কয়টা বলতে পারবা? পর্যায় সারণীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল কয়টা হয়েছে বলতে পারবা কেউ? এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল, যারা ফেসবুকে দেখতেছো তারাও কিন্তু কমেন্ট করো ভাই, আমি কিন্তু ক্লাস দেখতেছি তোমাদের। হ্যাঁ, ভেরি গুড। পর্যায় সারণীতে কয়টা মৌল আছে এখন পর্যন্ত? 118টা। তো প্রথমেই তার প্রথম দিনই তার 118টা আবিষ্কার হয় নাই, ধাপে 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 আবিষ্কার হয়েছে। সো কাহিনী যেটা হয়েছে তোমার, ধরো এখন 118টা মৌলের ধর্মগুলো এক একটা মৌলে এক এক রকম। তো তুমি যদি 118 মৌলের ধর্মকে মুখস্থ রাখতে যাও, সেটা কিন্তু তোমার জন্য প্যারাদায়ক। বা ধরো তুমি একটা কেমিক্যাল নিয়ে কাজ করবা, তুমি জানোই না এই কেমিক্যালটা কি বিস্ফোরক টাইপের, নাকি সে কি পানির সাথে কিভাবে রিয়াকশন করে, শান্তভাবে নাকি আগুন ধরায় ফেলে, তুমি জানোই না। তো তুমি তো তাহলে বিক্রিয়াটা করাটা তোমার জন্য রিস্কি। তো যেটা করা হয়েছে যে মৌলগুলোকে তাদের ধর্ম অনুযায়ী ক্যাটাগরাইজ করা হয়েছে। ধরো তোমার যাদের ধর্ম সেম রকমের তাদেরকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এভাবে করে বেসিক্যালি পর্যায় সারণী গঠন করা হয়েছে। তো আমাদের জন্য এইচএসসির জন্য কি লাগবে? এইচএসসির জন্য লাগবে যে পর্যায় সারণীর জনককে মনে রাখবা। পর্যায় সারণীর জনক বা আবিষ্কারক হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। তাহলে পর্যায় সারণীর এটাকে আবিষ্কারকও বলে, জনকও বলে, এটা মনে রাখবা। তাহলে পর্যায় সারণীর জনককে বলো তো? জনক বা আবিষ্কারক দিমিত্রি মেন্ডেলিভ। তাহলে এটাকে জনকও বলা হয়, বুঝছো? ওনাকে কি বলা হয়? পর্যায় সারণীর জনকও বলা হয়। অর্থাৎ উনি সর্বপ্রথম আধুনিক পর্যায় সারণী দিয়েছেন। অর্থাৎ উনার যে পর্যায় সারণী ছিল সেখানে তিনি টোটাল 63টা মৌল নিয়ে আলোচনা করছেন। উনার সময় আবিষ্কৃত হয়েছে 63টা মৌল, তার 63টা মৌল নিয়ে তিনি ডিসকাশন করছেন। তাহলে মেন্ডেলিভ একটা এমসিকিউতে কোয়েশ্চেন করে যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌল কয়টা ছিল? মৌল ছিল কয়টা বলো তো? 63টা। মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় কয়টা ছিল? পর্যায় ছিল হচ্ছে 12টা। পর্যায় মানে কি তোমরা বুঝো? এই যে এরকমগুলা, এই যে ধরো আনুভূমিকভাবে যেগুলো সারি থাকে এগুলোকে আমরা বলি পর্যায়। আর গ্রুপ কোনটা? এই যে লম্বা লম্বা হবে যেটা থাকে। আধুনিক পর্যায় সারণীতে কয়টা পর্যায় থাকে, কয়টা গ্রুপ থাকে? আমরা সবাই জানি 7টা পর্যায় থাকে আর 18টা গ্রুপ থাকে। বাট মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেখানে কি ছিল? সেখানে ছিল হচ্ছে তোমার 12টা পর্যায় এবং গ্রুপ ছিল কয়টা? 8টা। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তুমি অবশ্যই মনে রাখবে, এটা এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে কয়েকটা এমসিকিউ আমরা শিখছি, সেটা হচ্ছে কি? পর্যায় সারণীর আবিষ্কারক বা জনককে, জনক হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। কত সালে তিনি সেটা দিয়েছেন? 1859 সাল। আর মোট মৌল কয়টা? মোট মৌল হচ্ছে 63টা, যেখানে হচ্ছে যে আমাদের ধরো পর্যায় থাকবে 12টা আর গ্রুপ থাকে 18টা, 8টা। বলতে পারবা কেউ মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি ছিল? মেন্ডেলিভের যে পর্যায় সূত্র সেটা কি ছিল? মেন্ডেলিভ বলছিলেন যে মৌলগুলাকে, মানে মৌলের যে রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম সেগুলা পারমাণবিক ভর অনুযায়ী তোমার কি হয় বলো তো? তারা হচ্ছে যে আবর্তিত হয়। মানে কিরকম? ধরো দেখা গেছে এখানে তুমি কথার কথা একটা হাইড্রোজেনকে দিছো, ধরো এখন হিলিয়ামকে তুমি কি করবা? ধরো হিলিয়াম, দেখা গেছে হিলিয়ামের যে ভর সেটা কার তুলনায় বেশি? হাইড্রোজেনের তুলনায় বেশি। তখন তিনি বলছেন তাহলে হিলিয়ামটা ডানে হবে, মানে যার ভর কম তাকে আগে দেওয়া হয়েছে, যার ভর বেশি তাকে আবার পরে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যদি মেন্ডেলিফের পর্যায় সূত্রটা তোমাকে যদি আমি লিখি, যে তোমাকে যদি লিখতে বলে মেন্ডেলিফের পর্যায় সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র, তাহলে চলো এটা লিখে আসো। এটা অনেক সময় লিখতে বলে ক নাম্বারে। তাহলে এটা হবে, মনে রাখবা, যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম, পারমাণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুযায়ী আবর্তিত হয়। ক্রমবৃদ্ধি অনুযায়ী আবর্তিত হয়। অর্থাৎ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তি কি, বা তিনি কি বেসিসে পর্যায় সারণী তৈরি করছে, কেউ বলতে পারবা? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তি, মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তি কি? ভিত্তি মানে কি? যে তিনি কোনটার বেসিসে আসলে পর্যায় সারণী বানাইছেন, কেউ কি বলতে পারবা? মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তি কি হবে? সেটা হবে পারমাণবিক ভর। কারণ পারমাণবিক ভরের ভিত্তিতে তিনি সাজাইছিলেন। কার ভিত্তিতে সাজাইছিলেন? পারমাণবিক ভর। ভর সংখ্যা না, ভরের ভিত্তিতে তিনি সাজাইছেন। কেমন? তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তি কি হবে? ভর হবে, পারমাণবিক ভর। তাহলে এটার ভিত্তি কি হবে? এটার ভিত্তি হবে পারমাণবিক
ভর। এটা এমসিকিউতে কিন্তু অনেকবার দেয়, পারমাণবিক ভর। ওকে, তাহলে এটা আমরা মনে রাখবো। তাহলে এগুলো আমরা কিন্তু মোটামুটি 9-10 আমাদের আইডিয়া আছে। তারপরে তোমাকে আমি বললাম যে মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর, আর মেন্ডেলিফের পর্যায় সূত্র হচ্ছে মৌলের যে ভৌত ও রাসায়নিক ধর্মগুলা, ভৌত ও রাসায়নিক ধর্মটা কি অনুযায়ী বিন্যস্ত হয়? পারমাণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুযায়ী। মানে যার ভর কম তাকে তুমি বামে রাখবা, যার ভর বেশি তাকে তুমি ডানে রাখবা। এগুলো একদম সিম্পল জিনিসপত্র। বাট এটার প্রবলেমটা কি জানো? এটার প্রবলেমটা কি হয়েছে? প্রবলেমটা কোথায় হয়েছে আমি তোমাকে একটু করে বুঝাই বলে যাবো। আমাকে কেউ বলতে পারবা তোমরা কি আইসোটোপ এই নামটা কখনো শুনছো? আইসোটোপ 9-10 থাকলে তোমরা কি কখনো আইসোটোপ এই নামটা শুনছো কখনো? আইসোটোপ, আইসোটোপ মানে কি বলতো? যাদের প্রোটন সংখ্যা সমান। মনে রাখবা আইসোটোপের লাস্টে প আছে, প থেকে মনে রাখবা যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা বলি আইসোটোপ। এখন হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে কেউ বলতে পারবা? হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে? আইসোটোপ নিয়ে আমরা পড়াইছি কিন্তু অলরেডি চ্যাপ্টার 2-তে। হাইড্রোজেনের আইসোটোপ আছে 3টা। ওই 7টা কেন? 3টা হাইড্রোজেনের আইসোটোপ আছে। আমরা জানি সবাই যেগুলো প্রচলিত, যে তোমার একটা হচ্ছে 1,1 হাইড্রোজেন, মানে যেটা প্রচলিত আর কি, কেমন? আরেকটা কি আছে 1,2 হাইড্রোজেন, আরেকটা কি আছে 1,3 হাইড্রোজেন। মনে আছে? এগুলা পড়াইছিলাম। এটাকে আমরা বলি প্রোটিয়াম, এটাকে বলে ডিউটেরিয়াম, এটাকে বলে ট্রিটিয়াম, সব পড়াইছি কিন্তু। এটাকে কি বলে? আর্টিফিশিয়াল ভাবে অনেকভাবে তৈরি করা যায়, বাট নর্মালি প্রকৃতিতে পাওয়া যায় কয়টা? 3টা। মানে ধরো 3টা হচ্ছে মেইন, 3টা হচ্ছে মেইন। একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আছে, বা যেটাকে আমরা প্রোটিয়াম বলি। তোমাকে যদি হাইড্রোজেন আইসোটোপ জিজ্ঞেস করেন তো 3ই জায়গাবা, কারণ 3টাই নর্মালি থাকে। হাইড্রোজেন বা প্রোটিয়াম বলি, এটাকে আমরা বলি ডিউটেরিয়াম, এটাকে আমরা বলি ট্রিটিয়াম, রাইট? দেখো তো এইখানে আমাকে তুমি বলো এইটার পারমাণবিক ভর কত হবে? প্রথমটার প্রত্যেকের পারমাণবিক ভর কত হবে বলতে পারবা? এটার পারমাণবিক ভর কত, এটার পারমাণবিক ভর কত? মানে আমি যদি প্রত্যেক পারমাণবিক ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, প্রত্যেকের এম কত হবে কেউ বলতে পারবা? প্রত্যেকের এম কত কত করে হবে? এটার এম কত বা এটার এম কত? দেখি বলো তো, প্রত্যেকের এম কত হবে? আমরা জানি হাইড্রোজেনের হয়, হাইড্রোজেনের এম 0। হাইড্রোজেন এম 0 কোথেকে হয়েছে বলো তো? হাইড্রোজেন এম তো 1। তাহলে আমরা জানি এইখানে যেহেতু তোমার 1 আছে উপরে, তাহলে এটার এম হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 1। এখানে হয়ে থাকে 2, এখানে হয়ে থাকে 3। তাহলে এদের সবার পারমাণবিক ভরগুলো ভিন্ন না? তাহলে এই যে আমাদের মেন্ডেলিফের পর্যায় সূত্র, এটা অনুযায়ী একই হাইড্রোজেনেরই এরা 3 অবস্থানে থাকার কথা। মানে এটা অনুযায়ী যে আমার প্রথম হাইড্রোজেনটা থাকা উচিত পর্যায় সারণীর এই অবস্থানে, পরেরটা থাকা উচিত আমার এই জায়গাতে, আর পরেরটা থাকা উচিত আমার এই জায়গাতে। বাট আমাকে তুমি বলো তো, এরা কি 3টা ভিন্ন জায়গায় থাকে অ্যাকচুয়ালি? এরা কি 3টা ভিন্ন জায়গায় থাকে অ্যাকচুয়ালি? না। হাইড্রোজেন তো গ্রুপ নাম্বার 1 পর্যায় নাম্বার 1-এ অবস্থান করে, অর্থাৎ হাইড্রোজেনের অবস্থান তো এখানেই থাকে, হাইড্রোজেন এখানেই থাকে। এরা কিন্তু 3টা ডিফারেন্ট জায়গায় থাকে না। বাট মেন্ডেলিফের পর্যায় সূত্র অনুযায়ী তুমি যদি পারমাণবিক ভর অনুযায়ী সাজাও, তাহলে এ কিন্তু থাকবে গ্রুপ নাম্বার 1-এ, এ থাকবে আরেকটা গ্রুপে, এ থাকবে আরেকটা গ্রুপে, বাট একই মৌলে। তার মানে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কিছু 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 ঘাটতি ছিল। যেমন কি ঘাটতি ছিল? একটা বিশাল বড় ঘাটতি হচ্ছে তার যে নীতি বা তার যে ভিত্তি, ওইটা অনুযায়ী আমার কিন্তু আইসোটোপগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে রাখতে হবে, বাট অ্যাকচুয়ালি ডিফারেন্ট গ্রুপে তো থাকে না। তো এটাই হচ্ছে রং। মানে এই জন্য কে শুধরাইছে বলো তো এগুলাকে? প্রথমে শুধরাইছে হেনরি মোসলে। তিনি বলছেন যে না, পারমাণবিক ভর অনুযায়ী না, সেটাকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী ভাগ করতে হবে। সেটাকে বলা হয় যে তোমার হচ্ছে মোসলের পারমাণবিক সূত্র। যে মোসলের পারমাণবিক সূত্র কোনটা তোমরা শিখছো সবাই? যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যার ক্রমবৃদ্ধি অনুযায়ী আবর্তিত হয়। পড়ছো না এটা? হেনরি মোসলের সূত্র পড়ছিলা? হেনরি মোসলের সূত্র তোমরা কি পড়ছো? হেনরি মোসলের সূত্র? ওকে, আচ্ছা এটা একটু তুলে ফেলো, তুলে হইলে বলো, আমি তোমাকে হেনরি মোসলেরটা লিখে দিচ্ছি। হেনরি মোসলেরটা আমি লিখে দিচ্ছি। ওকে, তোলা হয়েছে সবার। তো এরপরে যদি আমরা যাই, দেখো এরপরে যদি আমরা যাই, তো আমি যদি তোমাকে দেখাই যে আমরা এখন যদি লিখি যে হেনরি মোসলের সূত্র, উনি জাস্ট ওইটাকে আগেরটাকে একটু সংশোধন করছে। হেনরি মোসলের সূত্র মানে পর্যায় সূত্র আর কি। সো ওইখানে কি বলছে আমি তোমাকে বলি, জাস্ট সিম্পল আগেরটাকে জাস্ট একটু শুধরাইছে। পর্যায় সূত্র জাস্ট উনি মেন্ডেলিফেরটাকে সামান্য মডিফাই করছে। এটা অনুযায়ী বলা হয়েছে যে আমাদের এই যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম, ভৌত ও রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যার ক্রমবৃদ্ধি অনুযায়ী, পারমাণবিক সংখ্যার ক্রমবৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায়ক্রমে
আবর্তিত আবর্তিত হয়। ওকে, তার মানে উনার যে পর্যায় সারণী তার ভিত্তি কি? তার ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা, বা যেটাকে আমরা প্রোটন সংখ্যাও বলতে পারি। পারমাণবিক সংখ্যার আরেকটা নাম কি বলতো? পারমাণবিক সংখ্যার আরেকটা নাম কিন্তু প্রোটন সংখ্যা। তোমরা নিশ্চয়ই জানো যে পারমাণবিক সংখ্যার এটার আরেকটা নাম হচ্ছে, আমরা সবাই জানি, প্রোটন সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলাকে মাথায় নিয়ে যেটা আমাদের একদম সর্বাধুনিক পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী, যেটাতে আমাকে বলতো একটা জিনিস আমরা যদি এখন দেখতে চাই যে আমাদের এখন বর্তমানে আমরা কোনটা ইউজ করি, বর্তমানে আমরা ইউজ করি এটাকে আমরা বলি আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী, বা এটাকে আমরা সর্বাধুনিক পর্যায় সারণীও বলি, বা এটাকে কি নামে ডাকা হয়? এটাকে ডাকা হয় সর্বাধুনিক সর্বাধুনিক পর্যায় সারণী। দেখি বলো তো একটু করে যে এইখানে কয়টা পর্যায় আর কয়টা গ্রুপ থাকবে? এইটার মধ্যে সর্বাধুনিক বা আধুনিক পর্যায় সারণী যেটাকে বলে, এখানে আমরা সবাই জানি এখানে আমার গ্রুপ থাকে কয়টা? গ্রুপ থাকে তোমার এখানে 18টা, আর আমাদের পর্যায় থাকে কয়টা বলো তো? পর্যায় থাকে তোমার হচ্ছে আমাদের 7টা। আর এখানে এখন পর্যন্ত আবিষ্কৃত মোট মৌল কয়টা? এখন পর্যন্ত আবিষ্কৃত মোট মৌল হচ্ছে আমাদের 118টা। এগুলো তোমরা 9-10 থেকে মোটামুটি জানো, এগুলো তোমরা মোটামুটি 9-10 থেকেই জানো, এগুলো কিন্তু কোনো গুরুত্বপূর্ণ জিনিস আসলে না। আর আধুনিক বা সর্বাধুনিক পর্যায় সারণীর এই যে এইটার যে মূল ভিত্তি সেটা কি জানো? এটার মূল ভিত্তি হচ্ছে, দেখো মূল ভিত্তি এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস, ও ইলেকট্রন, মনে রাখবা এটার মূল ভিত্তি কি? পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটা কিভাবে একটু পরে বুঝতে পারবে, এখন বুঝতে পারবা না, জাস্ট জেনে রাখো। তাহলে আমরা একটু যদি ফ্লোগুলো তোমাকে ধরাই দিই, দেখো ফ্লো, প্রথম ফ্লো কি ছিল? প্রথম ফ্লো ছিল আমাদের মেন্ডেলিফের পর্যায় সূত্র, সেখানে ভিত্তি কি ছিল? পারমাণবিক ভর। এরপরে আসছে আমাদের হেনরি মোসলের পর্যায় সূত্র, তার ভিত্তি কি ছিল? পারমাণবিক সংখ্যা। এরপরে যেটা সবচেয়ে লেটেস্ট আধুনিক পর্যায় সারণী, বা যেটাকে আমরা সর্বাধুনিক পর্যায় সারণী বলি, এটার মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। আর এইটাকে এইটাকে এই যে এইটার যে মূল ভিত্তি, এইটা যেটা আছে, এগুলোকে সত্যিকার ভিত্তিও বলা হয়। আমাদের বইতে এটাকে কি নাম দেওয়া হয়েছে? এটাকে আরেকটা নামও দেওয়া হয়েছে, এটাকে বলা হয়েছে সত্যিকার ভিত্তি। এটাকে বলা হয়েছে কি বলতো? আগেগুলো ছিল মিথ্যাকার ভিত্তি এটাকে বলা হয়েছে সত্যিকার ভিত্তি। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে সত্যিকার ভিত্তি জিনিসটা কি, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। তাহলে এগুলো একটু তোলা হইলে আমাকে বলো। এরপর হচ্ছে আমরা আমাদের যে আধুনিক পর্যায় সারণী সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। আমাদের ডিসকাশন কিন্তু মেন্ডেলিফ বা হেনরি মোসলের এগুলো না, আমাদের ডিসকাশন হবে এটা নিয়ে। ইলেকট্রন বিন্যাস কোত্থেকে আসছে একটু পরে বুঝতে পারবা, কারণ ইলেকট্রন বিন্যাস দ্বারা একটা গ্রুপের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায়। তাই ইলেকট্রন বিন্যাসটাকেও মানে অ্যাড করা হয়েছে ভিত্তি হিসেবে। ওকে, ঠিক আছে। ওকে, একটু তুলে ফেলো, তুলে হইলে আমাকে জানাও, তাড়াতাড়ি তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো। আমাদের যেহেতু ক্লাসগুলো 1.5 ঘন্টা হবে, সো তোমাদেরও কিন্তু একটু হেল্প আমার লাগবে, একটু তাড়াতাড়ি তোমাদের তুলতে হবে। চলো যাই। আচ্ছা, এটা কি কারা কারা প্রিন্ট করছো? এটা প্রিন্ট করতে বলছিলাম, কারা কারা প্রিন্ট করছো? এটা আজকে কিন্তু আমি গ্রুপে দিয়ে দিছি অলরেডি, যে প্রিন্ট কারা কারা করছো প্রিন্ট। এটা তোমার যদিও বইতে আছে, বাট প্রিন্ট করতে বলার একটাই রিজন আছে, সেটা হচ্ছে কি, তুমি যদি প্রিন্টটা করো তাহলে সেই প্রিন্টেড পৃষ্ঠাটা তুমি তোমার নোটে স্টেপলার মেরে রেখে দিতে পারবা, কারণ আমি এখানে কিছু লেখা এখন লিখবো। সো আমার সাথে যারা প্রিন্ট করছো তারা তো এখানে লিখো, বাট যারা প্রিন্ট করো নাই, তোমরা চাইলে তোমাদের যে বইয়ের পর্যায় সারণী আছে সেখানে তুমি চাইলে লিখে রাখতে পারো কিছু কিছু কথাবার্তা। ওকে, পরে দরকার হলে তুমি এগুলো দেখে দেখে একটা পেজ প্রিন্ট করে নিয়ে, আমি কিন্তু এটার ফটো দিয়ে দিছি, পিডিএফও ফটোটার লিঙ্কও দিয়ে দিছি, সো ডাউনলোড করে তুমি প্রিন্ট করে নিতে পারবা। ওকে, চলো শুরু করি। দেখো প্রথম কথা প্রথম কথা হচ্ছে এই যে দেখো, এটা কিন্তু আমাদের আধুনিক পর্যায় সারণী, অর্থাৎ এখানে পর্যায় আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 8 9 পর্যায়। তো ভাই 9টা দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি পর্যায় 9টা না, পর্যায় হচ্ছে 7টা। পর্যায় কয়টা বলো তো? 7টা। এই 1 2, এই 1 2 3 4 5 6 7, এগুলো তো 7টা পর্যায়। আর এই যে দেখতেছো তুমি এই নিচের দুইটা, এটা কিন্তু পর্যায় না। যেমন এখানে দেখো, এখানে 57 থেকে স্টার্ট করে কত পর্যন্ত আছে? 71 পর্যন্ত। আর এখানে 89 থেকে স্টার্ট করে আছে কত পর্যন্ত? 103 পর্যন্ত। এরা হচ্ছে এখানে, যেমন এই যে এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটায় যে টোটাল 15টা মৌল আছে, টোটাল 15টা মৌলকে এখানে ভেঙে লেখা হয়েছে। আর এই জায়গাতেও টোটাল 15টা মৌল আছে, যেখানে এখানে ভেঙে দেখানো হয়েছে, যে এখানে এই 15টা মৌলকে তাহলে এখানে দেখানো হয়েছে, এদেরকে ল্যান্থানাইট সিরিজ বলে। আর এই 15টা মৌলকে এখানে দেখানো হয়েছে। অনেকে মনে করতে পারে হয় পর্যায় মানে 9টা, না, পর্যায় অ্যাকচুয়ালি 7টা। এখানের মধ্যে এইগুলো হচ্ছে তোমার এই যে 57 থেকে যে তোমার 71 আছে, এটা হচ্ছে এই ল্যান্থানাইট সিরিজ, যেগুলো এই 15টা মৌল এখানে অবস্থিত, আর বাকি 15টা মৌল এখানে অবস্থিত। আচ্ছা, এখানে তো আমি তোমাকে দেখাই, তাহলে দেখো একটু করে প্রথমে কিছু পয়েন্ট আমরা আলোচনা করব। প্রথমে দেখো, এই যে এইটা আমার কত নাম্বার গ্রুপ? এটা আমার 1 নাম্বার গ্রুপ, এটা আমার 2 নাম্বার গ্রুপ, এটা আমার 3 নাম্বার গ্রুপ, এভাবে করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। যেমন এটা আমার 11 নাম্বার গ্রুপ, এটা আমার 12 নাম্বার গ্রুপ,
আমি জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাকে ধরাই দিব। 13 নম্বর গ্রুপ, এটা আমার 14 নম্বর গ্রুপ, এটা আমার 15 নম্বর গ্রুপ, এটা আমার 16 নম্বর গ্রুপ, আর এটা আমার 17 নম্বর গ্রুপ, এটা আমার 18 নম্বর গ্রুপ। জানো এই চ্যাপ্টারে প্রথমে সবাই কি ভুল কাজটা করে? এই চ্যাপ্টারে প্রথমে যে ভুল কাজটা করে সেটা হইলো সবগুলো 118 মৌল পণ্ডিতি মাইরা মুখস্থ করতে যায়। এই চ্যাপ্টারে প্রথমে যে ভুল কাজটা করে সেটা কি 118 মৌল পণ্ডিতি মেরে মুখস্থ রাখতে যায় এবং ধরাটা এখানে খায়। ভাই তোমার কেন দরকার পড়ছে এটা মুখস্থ রাখার? এটা মুখস্থ রাখতে হয়ই না। এই যে 118 মৌল মুখস্থ রাখতে হয়ই না, জাস্ট প্রথম 30টা মৌলকে মনে রাখলেই চলে। আর আমি কিছু ইম্পর্টেন্ট মৌল জায়গায় দিব, ওগুলো মনে রাখলে চলে। এই পি ব্লকের মৌল প্রত্যেকটা মৌল আর এস ব্লকের প্রত্যেকটা মৌল কীভাবে মনে রাখবে আমি তোমাকে ছড়া শিখাই দিব। বাট এই যে দেখতেছো এখানে মৌলগুলো আছে, একটা মুখস্থ রাখা লাগে না। কোনটা কোন জায়গায় মুখস্থ রাখতে হবে সব আমি বলে দিব। জাস্ট কয়েকটা জিনিসের জাস্ট পারমাণবিক সংখ্যা মনে রাখতে হয়, কয়েকটা মৌলের, বাট সবার না। সবাই এই চ্যাপ্টারে প্রথমে এই চ্যাপ্টারটা কঠিন লাগার একটা প্রথম রিজন হচ্ছে 118 মৌল মনে করে মুখস্থ করতে হবে। বুঝতে পারছো? ওরকম মুখস্থ করতে হয় না। এগুলো কীভাবে মনে রাখবা সব আমি তোমার ছড়ার মাধ্যমে দেখাই দিব, যেগুলো যেগুলো লাগবে। আচ্ছা, প্রথমে আমরা গ্রুপ সিস্টেমটা বুঝলাম, একটু করে আমাকে বলতে পারবা যে এই 18 নম্বর গ্রুপে যারা থাকে তাদেরকে কি বলে? কেউ বলতে পারবা? গ্রুপ নাম্বার 18তে যারা থাকে তাদেরকে কি বলে? গ্রুপ প্রথম 30টা মনে রাখলেই চলবে, 50টা লাগবে না, তারপর মনে রাখলে খুব ভালো। দেখো, গ্রুপ নাম্বার 18তে যারা থাকবে এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা এদেরকে বলা হয় নোবেল গ্যাস। আমি তোমাকে চলো একটু নামগুলো লিখে দিব, আমি এই জায়গায় আসবো। সো যারা এটা প্রিন্ট করো নাই তারা একটা পেজ ফাঁকা রাখো, পরের পেজে আমার সাথে কথাগুলো লিখতে থাকো। আর যারা প্রিন্ট করছো তারা তো ওই প্রিন্ট পেজে লিখতে থাকো, পরেরটাকে তুমি স্টেপলার করে দিও তোমার খাতার সাথে। তাহলে আমি তোমাকে একটু করে লিখে দেখো। এই যে আমাদের গ্রুপ নাম্বার 18, তাহলে গ্রুপ নাম্বার 18তে যে মৌলগুলো আছে এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা এদেরকে আমরা বলি নোবেল গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস দিকে আমরা বলি। আচ্ছা, কেন নিষ্ক্রিয় গ্যাস বলি একটু এখনই বুঝতে পারবা। দেখো, আচ্ছা বলতে পারবা কেউ হিলিয়ামে কয়টা ইলেকট্রন আছে? তোমরা দেখতেছো এখানে 2টা আছে। আমরা জানিস একটা পরমাণুতে যতগুলা প্রোটন থাকে তাই তার ইলেকট্রন সংখ্যা হয়। হিলিয়াম ইলেকট্রন আছে 2টা। এর ইলেকট্রন বিন্যাসটা কীরকম? শেষ শক্তি স্তরের, এত শক্তি স্তরের একটা শক্তি স্তরে ইলেকট্রন থাকে, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 টাইপের। আচ্ছা, এখানে যে নিয়ন আছে, নিয়ন আছে 10টা ইলেকট্রন। এখন নিয়নের শেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা কীরকম? যেহেতু এখানে 10টা ইলেকট্রন, তাহলে 2s2 2p6 টাইপের। তাহলে এটা লিখো, এগুলো লিখো, একটু দেখবা তুমি মজা পাবা। আমি তোমাকে দেখাই দিব, অনেক ট্রিক্স এখানে আমরা শিখবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস কীরকম? শেষ শক্তি স্তরেরটা 2s2 2p6। তাহলে একটু বলো তো আর্গনেরটা, আর্গনের শেষ ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে শেষ শক্তি স্তরের? সেটা হবে না 3s2 3p6, যেহেতু মানে এক এক করে বাড়বে জিনিসটা। জাস্ট আর্গনেরটা তাহলে কত হবে? 3s2 3p6। বলতে পারবা ক্রিপ্টনেরটা কত হবে? ক্রিপ্টনেরটা হবে 4s2 4p6। দেখি বলো তো তাহলে জ্যাননের ইলেকট্রন বিন্যাস কীরকম হবে শেষ শক্তি স্তরের? দেখি বলো তো জ্যাননেরটা কত হবে শেষ শক্তি স্তরের? জ্যাননেরটা কে পারবা? জ্যানন এক এক করে কিন্তু বাড়বে, কারণ দেখো আমরা সবাই জানি একটা পর্যায়ে বাড়া মানে কি? নতুন পর্যায়ে ইলেকট্রন প্রবেশ করা। মানে ধরো এইখানে এরা এই যে দেখো এখানে এটা তো 4 নাম্বার পর্যায়ে, এর মানে কি? এর ইলেকট্রনটা সর্বশেষ 4 পর্যায়ে পর্যন্ত ইলেকট্রন যাইতে পারে। এটা 5 নাম্বার পর্যায়ে আছে, এর মানে কি? এর ইলেকট্রনগুলো 5 নাম্বার পর্যায়ে পর্যন্ত যাইতে পারে। এটা 6 নাম্বার পর্যায়ে, এর মানে কি? এর ইলেকট্রনগুলো 6 নাম্বার পর্যায়ে পর্যন্ত যাইতে পারে। তাহলে যেহেতু এখানে তার মানে যত নিচে নামবা একটা একটা করে ধাপ বাড়বে। যেমন এখানে ইলেকট্রন বিন্যাস হবে 5s2 5p6 শেষ শক্তি স্তরেরটা, রেডনেরটা হবে 6s2 6p6, তারপরে ওগানেসনেরটা হবে 7s2 7p6। ওগানেসেন যেটা আছে, এতটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? দেখো তো এদের শেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা কি সবার ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, সেটা কি আরেকবার বলবো? আচ্ছা, ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। ওকে, দেখো এটা তো তুমি বুঝতেই পারছো, জাস্ট s2 p6 s2 p6 এক এক করে বাড়াবা। ওকে, এবার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি? যে এদের ইলেকট্রন সংখ্যাগুলা বা এদের যে তোমার পারমাণবিক সংখ্যা আছে সেটা একটু মনে রাখতে হবে। যেমন আমরা দেখো তোমাকে যদি ধরাই দিই, যে আমরা সবাই জানি হিলিয়ামে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। নিয়নে কয়টা থাকে? 10টা। আর্গনে কয়টা থাকে? 18টা। ক্রিপ্টনে থাকে 36টা। এখানে থাকে 54টা। এখানে থাকে কয়টা? 86টা। আর ওগানাসেনে থাকে 118টা। একটু মনে রাখতে হবে, জাস্ট একটু মনে রাখতে পারবা না? দেখো কি কি মনে রাখতে হবে। হিলিয়াম হচ্ছে 2, নিয়ন হচ্ছে 10, আর্গন হচ্ছে 18, ক্রিপ্টন হচ্ছে তোমার 36, জ্যানন হচ্ছে 54, রেডন হচ্ছে 86, আর ওগানাসন হচ্ছে 118। আমি ট্রিক্সও শিখাই দিব, বাট হালকা তুমি মনে রাখবে একটু করে। যেমন আমি তোমাকে যদি লিখে দিই, এখানে দেখো কি কি মনে রাখবো আমরা। এখানে হিলিয়াম হচ্ছে 2, নিয়ন হচ্ছে কয়টা থাকে? 10টা। তারপরে
আর্গন, আর্গনে কয়টা থাকে 18টা। তারপরে দেখো ক্রিপ্টন, ক্রিপ্টনে কয়টা থাকবে 36। তারপর আছে জেনন, জেননে কয়টা থাকবে 54। রেডনে কয়টা আছে, রেডন, রেডনে আছে 86। আর ওগানেসেন যেটা, ওগানেসেন এখানে কয়টা থাকবে, এখানে থাকবে 118টা। তাহলে এই এতটুকু যা যা পড়াইছি একটু করে আমাকে জানাও যে এতটুকুতে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বা সবাই বুঝছো কিনা। হ্যাঁ, ওকে, হোপফুলি সবাই বুঝতে পারছো। ভেরি গুড, ভেরি গুড ভাই, ভেরি গুড। আচ্ছা, একটা ইনফরমেশন তোমাকে আমি বলি, এই যে 7 নাম্বার পর্যায়ে যারা আছে এরা সবাই তেজস্ক্রিয় হয়, জানো? 7 নাম্বার পর্যায়ে যারা থাকে সবাই কি মৌল হয় বলো তো? তেজস্ক্রিয় মৌল হয়। এটা নিয়েও ডিসকাশন করবো, যেটা অলরেডি ডিসকাশন একবার আমি সাইকেল 2-তে করছি, যে কেন এই যাদের পারমাণবিক সংখ্যা বেশি তারা তেজস্ক্রিয় হয়ে থাকে। কেন? কারণ তাদের এত বেশি প্রোটন থাকে যে প্রোটনগুলোর মধ্যে বিকর্ষণ হয়ে সেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। মানে তুমি খেয়াল করে দেখো না, এই যে ধরো কথার কথা, এই যে 104 এ যে আছে, এর নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে বলো তো? এই নিউক্লিয়াসে প্রোটন থাকবে 104টা। আর প্রোটনের চার্জ হচ্ছে পরস্পর পজিটিভ। তো পজিটিভ চার্জ একে অপরকে কী করবে, বিকর্ষণ করবে। তো এই জন্য মনে রাখবা 7 নাম্বার পর্যায়ে যারা আছে এরা সবাই হচ্ছে তেজস্ক্রিয় হয়। তাই আমরা যখন পর্যায় সারণী নিয়ে আলোচনা করব, আমরা 7 নাম্বার পর্যায়টাকে পাত্তা দিই না বা গুরুত্ব দিই না। কেন? কারণ এগুলো নিয়ে পড়ে লাভ নাই। কারণ হচ্ছে কি, এরা তেজস্ক্রিয়, বাট যতটুকু লাগে আমরা তো ডিসকাশন করবো। আমরা বেসিক্যালি এই 6টা পর্যায় নিয়ে কনসার্ন থাকি আমাদের এই পুরো চ্যাপ্টারে। আমাদের এই পুরো চ্যাপ্টারে আমরা ফোকাস করবো শুধুমাত্র কোন পর্যায়ে, বেশি ফোকাস করব এই 6টা পর্যায় পর্যন্ত। তাও 7 নাম্বার পর্যায়ে তোমার পরীক্ষায় যা যা লাগতে পারে, যা যা আসতে পারে সব আমি বলে দিব। বাট আমরা যখন আলোচনা করব বেশিরভাগ সময় আমরা এই 7 নাম্বার পর্যায়টা নিয়ে ডিসকাশন করবো না, কারণ এটা তোমার আসলে লাগে না। বাট যতটুকু দরকার ততটুকু আমি তোমাকে বলে দিব। ওকে, এবার আসলে আমরা নেক্সট আলোচনায় দিই। বলতে পারবা কেউ গ্রুপ নাম্বার 17-কে কী ডাকে? গ্রুপ নাম্বার 17-এর স্পেশাল নাম কী, কেউ বলতে পারবা? গ্রুপ নাম্বার 17-এর স্পেশাল নাম কি কেউ কি জানো? এদেরকে বলা হয় হ্যালোজেন। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় হ্যালোজেন। তাহলে যদি আমি তোমাকে একটু করে বলি, তুমি আমার সাথে লিখতে থাকো। এই যে দেখো, আমি সবগুলো নিয়ে ডিসকাশন করবো, কীভাবে মনে রাখবো সব দেখাই দিব। গ্রুপ নাম্বার 17 যেটা আছে, এদেরকে কি বলে? এদেরকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন কথাটার অর্থ কি জানো? হ্যালোজেন কথাটার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। মানে এদেরকে সামুদ্রিক লবণে পাওয়া যায়, তাই এদেরকে আসলে আমরা বলে থাকি হ্যালোজেন। আচ্ছা, একটা জিনিস, এই যে গ্রুপ নাম্বার 18 যেটা, এটাকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়? কারণ এরা না কারোর সাথে রিয়াকশন করতে চায় না। গ্রুপ নাম্বার 18-কে নিষ্ক্রিয় গ্যাস কেন বলে? এরা কারোর সাথে রিয়াকশন করতে চায় না। কেন চায় না? কারণ এদের তুমি দেখবা সবারই অষ্টক পূরণ করা আছে বা দ্বিতক পূরণ করা আছে। মানে এদের শেষ শক্তি স্তরগুলা ইলেকট্রন দ্বারা পূর্ণ করা আছে, বুঝছো? এদের শেষ শক্তি স্তরগুলা ইলেকট্রন দ্বারা পূর্ণ করা থাকে, তাই এরা অনেক স্টেবল। এরা কারোর সাথে রিয়াকশন করতে চায় না, জেনন বাদে। জেননের একটা কাহিনী আছে, সেটা আমরা পরে পড়বো। বাট নর্মালি কি হয়, নর্মালি গ্রুপ নাম্বার 18-তে যারা থাকে তারা কারোর সাথে রিয়াকশন করতে চায় না, তাই যেহেতু রিয়াকশন করতেছে না তাই তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। বা তারা একদমই নোবেল, মানে কারোর সাথে সে অনেক মানে দামি জিনিস। এখন পর্যায় সারণীর প্রত্যেকটা মৌল চেষ্টা করে স্টেবল হওয়ার জন্য, মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য। কারণ দেখো, যেহেতু এরা কারোর সাথে রিয়াকশন করতেছে না, তাহলে এরা স্টেবল নাকি আনস্টেবল বলো তো? এই যে গ্রুপ নাম্বার 18, এরা যেহেতু কারোর সাথে রিয়াকশন করতেছে না, তাহলে এরা কি স্টেবল নাকি আনস্টেবল? এরা হচ্ছে স্টেবল, মানে এরা যেমন আছে তেমনই থাকবে, এরা নড়াচড়া করবে না, কারোর সাথে রিয়াকশন করবে না, এরা হচ্ছে স্টেবল। আর পর্যায় সারণী বলো, যে কেউকে বলো, যেমন আমরাও, তুমি পড়াশোনা কেন করতেছো? লাইফে স্টেবল হওয়ার জন্য। তো এইটা সব প্রকৃতিতে সবাই কি চায়? স্টেবল হইতে চায়। এই জন্য প্রকৃতিতে প্রত্যেকটা মৌল দেখবা, ধরো সোডিয়াম, সোডিয়ামে কয়টা ইলেকট্রন আছে বলো তো? সোডিয়ামে কয়টা ইলেকট্রন আছে বলতে পারবা? সোডিয়ামে ভেরি গুড, 11টা। সোডিয়াম কি সোডিয়াম প্লাস তৈরি করে নাকি সোডিয়াম মাইনাস তৈরি করে, কেউ বলতে পারবা? সোডিয়াম যদি তুমি দেখো, সোডিয়াম প্লাস তৈরি হয় নাকি সোডিয়াম মাইনাস তৈরি হয়, কেউ বলতে পারবা? ডেফিনেটলি সোডিয়াম প্লাস তৈরি হয়। কেন তৈরি হয় দেখো তো? সোডিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়াম প্লাস মানে হচ্ছে প্লাস মানে একটা ইলেকট্রন বের করে ফেলছো। আমরা সবাই জানি প্লাস কথাটার অর্থ কি? একটা ইলেকট্রন কম আছে। তাহলে সোডিয়াম প্লাস ইলেকট্রন আছে কয়টা? 10টা। বাট সোডিয়াম মাইনাস ইলেকট্রন আছে কয়টা? মাইনাস মানে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে এখানে ইলেকট্রন আছে 12টা। তো দেখো, সোডিয়াম প্লাস তৈরি হওয়ার পিছনে কারণ হচ্ছে সে কি চায়? ওই যে নিষ্ক্রিয় গ্যাস, তার যে কাছে নিষ্ক্রিয় গ্যাস, যেমন দেখো এই যে তার কাছে নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে? নিয়ন আছে। সে চায় নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এই কারণে সে হচ্ছে একটা ইলেকট্রনকে ত্যাগ করে ফেলে। মানে মেন কথা হচ্ছে এটাই, যে প্রকৃতিতে যতগুলো মৌল তুমি দেখবা সবাই চায় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে।
তাহলে আমরা গ্রুপ নাম্বার 17 সম্পর্কেও জেনে ফেললাম যে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এস্টেটাইন এগুলোকে আমরা বলি কি বলতো, হ্যালোজেন বলে থাকি। আচ্ছা, গ্রুপ নাম্বার 16 যেগুলো আছে এদেরকে কি নামে ডাকে কেউ জানো? গ্রুপ নাম্বার 16কে কি নামে ডাকে? এদেরকে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন কথাটার অর্থ কি? চ্যালকোজেন মানে হচ্ছে, তোমরা কি 9 10-এ আকরিক একটা চ্যাপ্টার ছিল, আকরিক। আকরিক যখন আমরা যখন আকরিককে খনন করতে যাই বা আকরিক যখন আমরা মানে বের করে আনবো, তখন না এদের সাহায্য নিতে হয়, যেহেতু এরা আকরিক উৎপন্নকারী মৌল, এই জন্য এদেরকে বলা হয় চ্যালকোজেন। তাহলে একটু মনে রাখবো আমরা, আমাদের যে গ্রুপ নাম্বার 16 থাকে, গ্রুপ নাম্বার 16 এটার স্পেশাল নাম হচ্ছে চ্যালকোজেন। আমি প্রথমে প্রত্যেকটা গ্রুপের স্পেশাল নামগুলো তোমাকে একটু লিখে দিচ্ছি। এটার স্পেশাল নাম কি? এটার স্পেশাল নাম হচ্ছে চ্যালকোজেন। ঠিক আছে, স্পেশাল নাম কি? চ্যালকোজেন। ওকে, এবার যাই আসো আমরা, এই চ্যালকোজেনের মানে কি? আকরিক উৎপন্নকারী মৌল, আকরিক উৎপন্নকারী মৌল। আচ্ছা, এবার আসো একটু করে গ্রুপ নাম্বার 15-তে যাই। তোমরা কি বলতে পারবা গ্রুপ নাম্বার 15-এর স্পেশাল নাম কি? গ্রুপ নাম্বার 15 এটার স্পেশাল নাম কি? হ্যাঁ, গ্রুপ নাম্বার 15-এর স্পেশাল নাম কি জানো? 15তে প্রথম মৌলটা কি আছে বলো তো? 15তে প্রথম মৌলটা আছে এই যে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে একটা শ্বাসরোধকারী মৌল। নাইট্রোজেন কি? নাইট্রোজেন হচ্ছে তোমার একটা শ্বাসরোধ করে ফেলে, এরকম একটা মৌল। এই শ্বাসরোধের ইংলিশ নাম হচ্ছে নিক্টোজেন। তাই এইটাকে, যেহেতু গ্রুপ নাম্বার 15-র প্রথম সদস্য হচ্ছে নাইট্রোজেন, যেটা হচ্ছে যে শ্বাসরোধকারী, তাই 15কে নাম দেওয়া হয় নিক্টোজেন গ্রুপ। কি নাম দেওয়া হয়? নিক্টোজেন গ্রুপ। আর নিক্টোজেন গ্রুপ কেন বলা হয়? নিক্টোজেন এই কথাটার মানে হচ্ছে শ্বাসরোধকারী। নিক্টোজেন এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী মৌল। আর শ্বাসরোধকারী কে? শ্বাসরোধকারী হয়ে থাকে নাইট্রোজেন। এটা কি হয়ে থাকে? এটা হয়ে থাকে নাইট্রোজেন। তাই নাইট্রোজেন প্রথম সদস্য, তাই গ্রুপ নাম্বার 15-কে আমরা বলবো নিক্টোজেন গ্রুপ। তাহলে এই যে যা যা বলছি এতটুকু কি বোঝা গেছে ভাই? হ্যাঁ, ওকে, খুন করতে কাজে লাগে, ভেরি গুড। তুমি খুন করো না, বাট হ্যাঁ, এতটুকু কি সবাই বুঝতে পারছো? আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো, এখানে কারো এখানে কোনো সমস্যা নেই। ওকে, ভেরি গুড। এবার আসো, আর কি কি মনে রাখতে হবে পর্যায় সারণী থেকে? দেখো, এই যে গ্রুপ নাম্বার 11 দেখতেছো না, 11, এই যে কপার, সিলভার, অরাম, এদেরকে আমরা কয়েন তৈরি করার জন্য ইউজ করি। কোন কয়েন? আমরা যে কয়েন ইউজ করি না, পয়সা, এদেরকে এই জন্য বলা হয় মুদ্রা ধাতু। তাহলে গ্রুপ নাম্বার 11-তে যারা থাকবে, গ্রুপ নাম্বার 11-তে যারা থাকবে, 11, এদেরকে আমরা বলি মুদ্রা ধাতু। তাহলে এদেরকে কি বলা হয়? মুদ্রা ধাতু বলা হয়। সব শিখাই দিব, কোনটা কোনটা মুদ্রা ধাতু, কিভাবে তুমি শর্টকাট মনে রাখবে, সব শিখাই দিব, জাস্ট আপনি জেনে রাখি। তাহলে এদেরকে কি বলা হবে? মুদ্রা ধাতু বলা হবে। আচ্ছা, এইবার যদি আমরা একটু করে দেখো আসি একটা জিনিসে, সেটা হচ্ছে, দেখো, আমি যদি তোমাকে কোয়েশ্চন করি যে পর্যায় সারণীতে সব থেকে বেশি মৌল আছে কোন গ্রুপে? পর্যায় সারণীতে সব থেকে বেশি মৌল আছে কোন গ্রুপে? কেউ কি বলতে পারবা? পর্যায় সারণীতে সব থেকে বেশি মৌল আছে কোন গ্রুপে? ভেরি গুড, 3 নাম্বার গ্রুপে। 3 নাম্বার গ্রুপে সব থেকে বেশি মৌল আছে। কেমনে? এই যে 1 2, এখানে 15টা, এখানে 15টা, তাহলে টোটাল কিন্তু 32টা মৌল আছে। তাহলে 3 নাম্বার গ্রুপে মনে রাখবা টোটাল মৌল কয়টা? এখানে টোটাল মৌল হচ্ছে 32টা। তাই পর্যায় সারণীতে সব থেকে বেশি মৌল আছে এখানে। তাহলে এখানে এটা হচ্ছে সব থেকে ম্যাক্স অবস্থা, বা সব থেকে বেশি মৌল আছে এখানে। আচ্ছা, এবার তুমি যদি গ্রুপ নাম্বার 1-এর দিকে তাকাও, দেখবা এই হাইড্রোজেন, এ কি ধাতু নাকি অধাতু? কেউ বলতে পারবা? হাইড্রোজেন ধাতু নাকি অধাতু? কেউ বলতে পারবা? হাইড্রোজেন ধাতু নাকি অধাতু? হাইড্রোজেন ডেফিনেটলি অধাতু। হাইড্রোজেন হচ্ছে কি? অধাতু। হাইড্রোজেন হচ্ছে কি? অধাতু। বাট হাইড্রোজেন বাদে এই গ্রুপে যারা আছে, বাকিরা কি ধাতু নাকি অধাতু? কেউ বলতে পারবা? বাকিরা কি ধাতু নাকি অধাতু? বাকিরা সবাই কিন্তু ধাতু। তুমি খেয়াল করে দেখবা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা সবাই হচ্ছে ধাতু। ধাতু করে লাস্টে আমরা নর্মালি আম ইউজ করি, নর্মালি এখানে সবাই হচ্ছে ধাতু। তো হাইড্রোজেন বাদে গ্রুপ নাম্বার 1-এ যারা যারা আছে, হাইড্রোজেন বাদে গ্রুপ নাম্বার 1-এ যারা যারা আছে, এদেরকে বলা হয় ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলে এটা তো পরে শিখবো, বাট এমনি জেনে রাখি, গ্রুপ নাম্বার 1-এ হাইড্রোজেন বাদে বাকিরা যারা আছে এদেরকে কি বলে? এদেরকে বলে ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলে একটু পরে বুঝতে পারবা, বাট জেনে রাখো। আর গ্রুপ নাম্বার 2-তে যারা যারা থাকবে, এই যে গ্রুপ নাম্বার 2-তে যারা যারা আছে, এই যে এরা গ্রুপ নাম্বার 2-তে যারা যারা আছে, এদেরকে কি নামে ডাকে? এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এদেরকে বলা হয় কি বলতো? মৃৎক্ষার ধাতু বলে। কেন বলে এটা আমরা একটু পরে পড়বো, জাস্ট আমি জেনে রাখি। তার আমি বললাম হাইড্রোজেন বাদে এই গ্রুপ নাম্বার 1-এ যারা যারা আছে এদেরকে বলে ক্ষার ধাতু, আর গ্রুপ নাম্বার 2-তে যারা যারা থাকবে এদেরকে আমরা বলি মৃৎক্ষার ধাতু। এটা কি বোঝা গেছে? ওকে,
হ্যাঁ, ধাতু অধাতু সব ক্লিয়ার করে দিব, কেন এগুলোকে ধাতু বলা হচ্ছে, কেন এগুলা বাকিগুলো অধাতু, সব পড়াবো, টেনশন নিও না। বাট আগে আমরা বেসিকটুকু আলোচনা করতেছি, ধাতু অধাতু নিয়ে ডিটেলস ক্লাস আমরা নিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে আমি বললাম গ্রুপ নাম্বার 1-এ হাইড্রোজেন বাদে বাকিরা যারা আছে সবাই হচ্ছে ধাতু, আর এখানে গ্রুপ নাম্বার 2-তে যারা থাকবে তাদেরকে আমরা বলি মৃৎক্ষার ধাতু। তাহলে প্রথমটা হচ্ছে ক্ষার ধাতু, পরেরটা হচ্ছে মৃৎক্ষার ধাতু। তাহলে এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই হাইড্রোজেনটা তো ঝামেলা লাগাই ফেলছে একটা, কি ঝামেলা? আপনি বলছেন পর্যায় সারণীতে একই গ্রুপে তাদেরকে স্থান দেওয়া হয় যাদের ধর্ম হচ্ছে একই রকম, তো হাইড্রোজেনের ধর্ম তো আর বাকিদের ধর্মের সাথে মিলতেছে না। আসলে কথাটা কারেক্ট, কথাটা কারেক্ট, কথাটা ভুল না। হাইড্রোজেন হচ্ছে অধাতু, তাহলে আবার হাইড্রোজেনে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে। প্রবলেমটা এখানেই, হাইড্রোজেনকে দেওয়া দরকার ছিল কার মতো জানো? হাইড্রোজেনের রিয়াকশনগুলা তুমি খেয়াল করে দেখবা যারা গ্রুপ নাম্বার 17-তে আছে তাদের মতো। হাইড্রোজেনের রিয়াকশনগুলা তুমি খেয়াল করে দেখবা কাদের মতো? 17 নম্বর গ্রুপের মতো। কেমনে? 17 নম্বর গ্রুপে যারা আছে তারা বলো তো, তারা কি মানে কয়, ধরো সিএল বা এফ, এরা কি এফ প্লাস হয় নাকি এফ মাইনাস হয় বলতে পারবা? বা সিএল প্লাস হয় নাকি সিএল মাইনাস হয়? দেখবা ক্লোরিনের মধ্যে সবার মধ্যে 17টা করে, মানে ধরো একটি ইলেকট্রন শর্টেজ, এরা একটি ইলেকট্রনকে গ্রহণ করে নিয়নে, যেমন ফ্লোরিনটা নিয়নে কনভার্ট হইতে পারে বা ক্লোরিনটা আর্গনে কনভার্ট হইতে পারে একটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে, মানে এখানে একটি ইলেকট্রনের আদান প্রদান হয়। সেমভাবে হাইড্রোজেনের ক্ষেত্রেও সেম, মাত্র একটি ইলেকট্রনের আদান প্রদান হয়। বাট হাইড্রোজেনের ধর্মগুলা, মানে ধরো তুমি যদি অধাতু যদি কম্পেয়ার করো, প্রথম কথা এটা তো একটা অধাতু, এটা একটা অধাতু, প্রথম কথা হচ্ছে এটা। তাহলে তাকে দেওয়া উচিত অধাতুর গ্রুপে। এখন অধাতুর গ্রুপ কোনগুলো আছে? নর্মালি এগুলো হচ্ছে অধাতুর গ্রুপ, এগুলা এই যে 13 থেকে 15 18 এগুলো হচ্ছে অধাতুর গ্রুপ। তাহলে হাইড্রোজেনকে অধাতুতে দেওয়া উচিত। তাহলে অধাতুগুলোর মধ্যে আবার কোনটার সাথে হাইড্রোজেনের প্রপার্টি বেশি মিল যাচ্ছে? দেখো যেই গ্রুপে একটা মাত্র ইলেকট্রনের আদান প্রদান হয়, দেখবা এই যে ধরো অক্সিজেন, কেউ বলতে পারবা অক্সিজেন কয়টি ইলেকট্রন গ্রহণ করতে চায়? কেউ বলতে পারবা? অক্সিজেন কয়টি ইলেকট্রন গ্রহণ করতে চায়? কেউ বলতে পারবা? অক্সিজেন কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করতে চায়, O2 মাইনাস হয়। আবার নাইট্রোজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করতে চায়? 3টা, দেখবে N3 মাইনাস হয়। বাট হাইড্রোজেনের তো মাত্র একটি ইলেকট্রনের ব্যাপার সেপার, তাহলে সেটা তো বেশি যাচ্ছে কার সাথে? গ্রুপ নাম্বার 17-র সাথে। এই জন্য হাইড্রোজেনকে নিয়ে বিজ্ঞানীরা অনেক টেনশনে পড়ে গেছিল, যে হাইড্রোজেনকে কি মানে মেন্ডেলিফে টেনশনে পড়ে গেছিল যে এটা কি অধাতুর গ্রুপে ফেলবে নাকি ধাতুর গ্রুপে ফেলবে। দেখ তো পরে শেষমেশ কি ডিসিশন আসলো, সবাই মিলে ডিসিশন আসলো যেহেতু হাইড্রোজেনটার একটা মাত্র ইলেকট্রন আছে শেষ শক্তি স্তরে, আর এদের সবার শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? একটা মাত্র ইলেকট্রন থাকে, তাই হাইড্রোজেনকে গ্রুপ নাম্বার 1-এই দেওয়া হয়েছে। যদিও তার ধর্ম কিন্তু ভিন্ন, এটা ধাতু এটা ধাতু, বাট তারপরও ওই একটি ইলেকট্রনের কাহিনীর কারণে একে গ্রুপ নাম্বার 1-এই দেওয়া হয়েছে, একে আর 17-তে দেওয়া হয়নি। বোঝা গেছে জিনিসটা? তাই হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। হাইড্রোজেনকে কি নাম দেওয়া হয়? হাইড্রোজেনকে নাম দেওয়া হয় দুষ্ট মৌল। কেন দুষ্ট মৌল নাম দেওয়া হয় এটাকে বলো তো? কারণ এইটা দুষ্টামি করছে একটা। কি দুষ্টামি করছে? এটা হওয়া উচিত ছিল ধাতু, হয়েছে অধাতু। তাই হাইড্রোজেনকে যদি তোমাকে জিজ্ঞেস করে পর্যায় সারণীর দুষ্ট মৌল কোনটা, তাহলে তুমি কি নাম দিবা? কি বলবা? বলবা হচ্ছে পর্যায় সারণীর দুষ্ট মৌল হচ্ছে হাইড্রোজেন। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার। আশা করি এতটুকুতে কারো কোনো সমস্যা নাই। সমস্যা আছে কারো কোনো? দেখো বুঝছো সবাই? হ্যাঁ, ওকে, ভেরি ক্লিয়ার। এবার দেখো এই যে গ্রুপ নাম্বার 3-এর মধ্যে 57 থেকে 71 এখানে 15টা মৌল আছে, যেগুলোকে এগুলো এক্সপান্ড করে এখানে দেখানো হয়েছে। এগুলাকে কিভাবে মনে রাখতে হয় সব শিখাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এই যে 57 থেকে 71 পর্যন্ত যে মৌলগুলো আছে এদেরকে বলা হয় এরা ল্যান্থানাইট। এটা দেখো তো এখানে প্রথম মৌলটা কোনটা? প্রথম মৌল হচ্ছে ল্যান্থেনিয়াম, তাই এটাকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ। এই যে 57 থেকে তোমার যে 71 পর্যন্ত আছে, এই যে দেখো এটাকে আমরা যদি এখান থেকে লিখি ল্যান্থানাইট, তাহলে এই যে দেখো 57 থেকে 71 এই মৌলগুলোকে বলা হবে ল্যান্থানাইট সিরিজের মৌল। আবার এই যে 89 থেকে তোমার হচ্ছে 103 পর্যন্ত, দেখো এখানে প্রথম মৌল কোনটা? প্রথম মৌল হচ্ছে অ্যাক্টিনিয়াম, তাই এটাকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে অ্যাক্টিনাইট সিরিজ। অ্যাক্টিনাইট সিরিজ বা অ্যাক্টিনাইটস। আমাকে বলো এতটুকু এখানে বুঝতে পারছো কিনা? তাহলে ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ এগুলো কিন্তু ডিটেলস আলোচনা করব, একদম ডিটেলস আলোচনা করব, বাট হালকা আইডিয়া দিয়ে রাখতেছি। সেটা হচ্ছে কি, এই যে গ্রুপ নাম্বার 3 আর পর্যায় নাম্বার 6 এখানে যারা থাকবে 15টা মৌল, এই 15টা মৌলকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ। কেন? কারণ প্রথম সদস্যের নাম হচ্ছে ল্যান্থেনিয়াম। আর গ্রুপ নাম্বার 3-এর পর্যায় নাম্বার 7-এ যারা 15টা মৌল আছে এদেরকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ। আর এরা হচ্ছে, যেহেতু কেন এটাকে অ্যাক্টিনাইট সিরিজ বলতেছে, কারণ এর প্রথম মৌল হচ্ছে অ্যাক্টিনিয়াম। এতটুকু বোঝা গেছে সবার ভাই? একটু করে আমাকে জানাতে এতটুকু তুমি বুঝতে পারছো কিনা?
ভাই লিগান কি, লিগান নিয়ে ডিটেলস আলোচনা করবো, জটিল যোগে লিগান লাগবে। ওকে, হোপফুলি সবার এতটুকু এখানে ক্লিয়ার। আচ্ছা, এখন কি কি মনে রাখা লাগবে চলো একটু করে তোমাকে দেখানোর চেষ্টা করি। কয়টা মৌলের ইলেকট্রন বিন্যাস মনে রাখা লাগবে? প্রথমে দেখো এখানে একটা যৌগ আছে, দেখো টেকনিটিয়াম, টিসি। এটার একটা বৈশিষ্ট্য মনে রাখবে, এই যে টেকনিটিয়াম 43, এটা হচ্ছে কৃত্রিমভাবে উৎপাদিত প্রথম মৌল। দেখো সব মৌল, এখানে যতগুলো মৌল আছে সবাইকে কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, কিছু মৌলকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো কৃত্রিমভাবে তৈরি করা প্রথম মৌলের নাম কি বলতো? টেকনিটিয়াম। মনে রাখবা, কৃত্রিমভাবে তৈরি হওয়া প্রথম মৌল কি? প্রথম মৌল হচ্ছে টেকনিটিয়াম। আচ্ছা এবার আসো, আর কয়েকটা মৌল এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো অসমিয়াম। একটু করে খেয়াল করো, অসমিয়াম। অসমিয়ামের তুমি এই পারমাণবিক সংখ্যাটা মনে রাখবা, যেগুলো আমি বক্স করে দিচ্ছি এগুলো মনে রাখবা, যেগুলো আমি বক্স করে দিচ্ছি জাস্ট এগুলো মনে রাখবা। যেমন অসমিয়াম 76, এটা একটু মনে রাখতে হবে। ইরিডিয়াম 77, এটা একটু মনে রাখতে হবে। তারপরে দেখো মার্কারি 80, এটা একটু মনে রাখতে হবে। ক্যাডমিয়াম 48, এটা একটু মনে রাখতে হবে। মানে 30-এর বাইরে যেগুলো মনে রাখতে হবে সব আমি তোমাকে দেখাই দিচ্ছি। টেকনিটিয়াম 43 মনে রাখবা, অসমিয়াম 76 মনে রাখবা, ইরিডিয়াম 77 মনে রাখবা, ক্যাডমিয়াম 48, তারপর হচ্ছে মার্কারি 40, 80। এরপর দেখো কি মনে রাখতে পারে এখানে, এই যে দেখো এই তোমার মনে রাখতে হবে হেসিয়াম। হেসিয়াম কোথায় গেল? হেসিয়াম হচ্ছে 108, এই যে হেসিয়ামটা মনে রাখবা, হেসিয়াম হচ্ছে 108। টাংস্টেন মনে রাখবা 74 হয়ে থাকে। তারপর দেখে জিরকোনিয়াম মনে রাখবা 40 হয়ে থাকে, জিরকোনিয়াম 40 হয়ে থাকে। আর এখানে কিছু মনে রাখা লাগবে, মলিবডেনাম 42, এটা মনে থাকেই অলরেডি, এটা মনে মুখস্থ রাখার দরকার নেই, এটা মনে রাখতে পারো, মলিবডেনাম 42। আর প্লাটিনাম মনে রাখবা। এই যেগুলা জাস্ট যেগুলো বক্স করে দিছি না, এগুলো শুধুমাত্র কোন গ্রুপ কোন পর্যায়ে আছে মনে রাখার দরকার নেই, শুধুমাত্র তুমি পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখবা। তাহলে কি কি? জিরকোনিয়াম 40, মোলিবডেনাম 42, টেকনিডিয়াম 43, ক্যাডমিয়াম 48, টাংস্টেন 74, অসমিয়াম 76, ইরিডিয়াম 77, প্লাটিনাম 78, মার্কারি 80, হেসিয়াম 108। তাহলে এগুলো কি সবাই কি মনে রাখতে পারবা? একটু করে আমাকে জানাও তো। এই যে যেগুলো আমি তোমাকে দাগাই দিছি এগুলো কি একটু মনে রাখতে পারবা? বাকিগুলো তোমার মনে রাখার দরকার নেই। তাহলে আমরা নেক্সটে চলে যাই, আমাদের মোটামুটি পর্যায় সারণী থেকে মোটামুটি আমাদের পড়াশোনা করা শেষ। আর এই যে দেখতেছো না, এটাকে তো আমরা বলতেছি সর্বাধুনিক বা দীর্ঘাকার পর্যায় সারণী। এই পর্যায় সারণীটা দেওয়ার পিছনে আমাদের যে বিজ্ঞানী বোর ছিল ওনার অনেক ভূমিকা আছে, তাই এটাকে বোরের পর্যায় সারণীও বলা হয়। এটাকে কি নাম দেওয়া হয় একটা বলো তো? বোর পর্যায় সারণী। এটাকে বোর পর্যায় সারণীও বলা হবে। তাই এটা একটু মনে রাখবা, এটাকে কি বলা হয়? এটাকে বোর পর্যায় সারণীও বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে যাবো, নেক্সটে যাই। একটু করে আমাকে জানাও যে নেক্সটে যাবো কিনা। চলো নেক্সটে চলে যাই, আসো। এটা আমাদের পড়া শেষ, এটা আমরা শিখবো একটু পরে। শিখবো এটা, এটা আসতেছি, এটা একটু পরে আসতেছি। আগে চলো তোমাকে এটা দেখাই। ওকে ওকে, কি বলছো? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। ওকে চলো আমরা তাহলে একটা কাজ করি, আমরা এই পেজটাকে একটু কপি করি, আসো কেমন? ঠিক আছে, এটাকে আমি একটু করে কপি করি। এখানে আমি চলো লেখাগুলো লিখি, দেখো এক সেকেন্ড ভাই। ফার্স্টে আমরা এখন ডিসকাশন করব যে পর্যায় সারণীতে কয়টা ধাতু আছে বা কয়টা অধাতু আছে, এগুলো নিয়ে চলে ডিসকাশন করি। দেখো পর্যায় সারণীতে বলো তো টোটাল মৌল কয়টা থাকবে? তোমরা নিশ্চয়ই জানো যে ভাই টোটাল মৌল, আর কয়বার জিজ্ঞেস করবে না, টোটাল মৌল থাকবে 118টা। টোটাল মৌল কয়টা থাকবে? 118টা। এর মধ্যে ধাতু কয়টা থাকে জানো? এর মধ্যে ধাতু থাকে হচ্ছে 94টা। ধাতু থাকে কয়টা? ধাতু থাকে 94টা। অধাতু থাকে 18টা। এগুলো একটু মনে রাখতে হবে ইনফরমেশনগুলো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি তোমাকে লিখে দিব, বাট আমি জানাচ্ছি। অধাতু থাকে কয়টা? 18টা। তাহলে আর বাকি রইল কয়টা? দেখো তুমি যদি 94 আর 18 যোগ করো তাহলে কত হয়? 94 আর 18 যোগ করলে এখানে হয়ে যাবে 102, তারপরে 112 হয়ে যাবে। তাহলে আর থাকে 6টা। তাহলে ওই 6টাকে আমরা বলি অপধাতু। অপধাতু কি জিনিস? অপধাতুও বলা হয়, এটাকে উপধাতুও বলা হয়, উপধাতু। আবার এটাকে মেটালয়েডও বলা হয় বা সেমি মেটালও বলে, এটাকে সেমি মেটালও বলে, সেমি মেটাল, সেমি মেটাল, বা এটাকে মেটালয়েডও বলে, মেটালয়েড। সব ক্লিয়ার করতেছি ভাই, একটু ধৈর্য ধরো জাস্ট। ওকে দেখো, তাহলে আমি বললাম যে আমাদের যে পর্যায় সারণী আছে এখানের মধ্যে টোটাল 118টা মৌল। এই 118টা মৌলের মধ্যে ধাতু কয়টা? ধাতুর সংখ্যা তো 94। ধাতু অর্থ কীভাবে চিন্তা হয় বেসিক আইডিয়াটা দিই। ধাতু হচ্ছে তারাই যারা ইলেকট্রন ত্যাগ করতে চায়, আর অধাতু হচ্ছে তারাই যারা ইলেকট্রনকে গ্রহণ করতে চায় নর্মালি, বাট এগুলোর ব্যতিক্রম আছে, সব আমরা ডিসকাশন করব। ধাতু 94টা থাকে, অধাতু থাকে 18টা, উপধাতু বা অপধাতু এটা থাকবে 6টা। তাহলে এটা কয়টা থাকবে?
এটা থাকবে 6টা। এটার সংখ্যা কয়টা? এটার সংখ্যা হচ্ছে 6টা। তাহলে এতটুকু ইনফরমেশন আমরা প্রথমে মনে রাখতে পারবো না সবাই? দেখো তো, এতটুকু তুমি কি মনে রাখতে পারবা যে কয়টা সংখ্যা কি আছে না আছে? আশা করি পারবা। এখন দেখো, অপধাতু 6টা, এদের নামটা মুখস্থ রাখা অনেক ইম্পর্টেন্ট। একটা ছড়া শিখাবো। ছড়াটা হচ্ছে জি শিগগির আসেন। কি মনে রাখবা? জি শিগগির মানে তাড়াতাড়ি আর কি। জি শিগগির আসেন, সাবধানে টুলে বসেন, মানে টুল ভেঙে পড়বে। সাবধানে টুলে বসেন, সাবধানে টুলে বসেন। তাহলে কি মনে রাখবা দেখো তো ছড়াটা? অপধাতু বা উপধাতু মনে রাখার জন্য জি শিগগির আসেন, সাবধানে টুলে বসেন। যেমন জি দিয়ে কি মনে রাখবা? জি দিয়ে মনে রাখবা হচ্ছে জার্মেনিয়াম। শিগগির দিয়ে মনে রাখবা হচ্ছে সিলিকন। আসে দিয়ে মনে রাখবা আর্সেনিক। সাবধানে মনে রাখবা এসবি। এসবিকে বলা হয় অ্যান্টিমনি। এসবিকে কি নাম দেওয়া হয় বলো তো? এসবিকে নাম দেওয়া হয় অ্যান্টিমনি। টুলে দিয়ে মনে রাখবা টেলুরিয়াম। আর বসেন দিয়ে মনে রাখবা বোরন। তাহলে এই যে 6টা, এরা হচ্ছে উপধাতু বা অপধাতু। এখন কথা হচ্ছে ভাই, উপধাতু অপধাতু কি জিনিসটা কি? তারা ধাতুর মতো আচরণ করতে পারে। কিছু কিছু আচরণ তারা ধাতুর মতো করে, আবার কিছু কিছু আচরণ তারা অধাতুর মতো করে। মানে এটা হচ্ছে মিক্সচার, মানে না এটা ধাতু না এটা অধাতু, দুটার মিক্সচার। এটাকে আমরা বলতে পারি অপধাতু বা উপধাতু। দেখা যায় নিম্ন তাপমাত্রায় এরা এক ধরনের আচরণ করে, হয় ধাতুর মতো নাহলে অধাতুর মতো। আবার দেখা যায় উচ্চ তাপমাত্রায় তারা আরেক ধরনের আচরণ করে, হয় ধাতু বা অধাতুর মতো। বুঝতে পারছো? তাই এদেরকে আমরা বলি, যেহেতু দুই রকমের আচরণ করে, তাই এদেরকে বলা হয় অপধাতু বা উপধাতু বা মেটালয়েড বা সেমি মেটাল। তাহলে এইটা কি মনে রাখতে পারবা ছড়াটা? প্রথমে কি লিখছে? এই যে জি শিগগির আসেন। জি শিগগির আসেন, সাবধানে টুলে বসেন। জি শিগগির আসেন, সাবধানে টুলে বসেন। পারা যাবে না এটা? একটু করে আমাকে জানো তো, পারা যাবে জিনিসটা? এটা কি পারা যাবে? ভেরি গুড। এবার দেখো, ধাতু 94টা, এগুলোর নাম মনে রাখার দরকার নেই। বাট অধাতুর মধ্যে একটা জিনিস মনে রাখা লাগবে। এই যে 18টা অধাতু আছে, এর মধ্যে গ্যাসীয় অধাতু তোমার হলো 11টা। তাহলে গ্যাসীয় অধাতু কয়টা? গ্যাসীয় অধাতু হচ্ছে 11টা। আবার কঠিন অধাতু আছে 6টা। তাহলে বাকি থাকে একটা, তাই সেটা হচ্ছে তরল। তরল অধাতু আছে একটা। তাহলে এগুলো আমি নামগুলো লিখে দিই। দেখো, ফার্স্ট অফ অল বক্স করে দিই আগে। তার মানে আমরা মনে রাখবো এই যে আমাদের অধাতু আছে, অধাতুর মধ্যে গ্যাসীয় অধাতু কয়টা? 11টা। দেখো, ফার্স্ট অফ অল অধাতু আছে 18টা, এর মধ্যে গ্যাসীয় অধাতু হচ্ছে 11টা, কঠিন অধাতু হচ্ছে 6টা, তরল অধাতু হচ্ছে একটা। তাহলে সে কোন ভাগ্যবান অধাতু যেটা তরল? বলতে পারবা? একমাত্র তরল অধাতু কোনটা? একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন। তাহলে কি মনে রাখবা? একমাত্র তরল অধাতু কোনটা হয়? একমাত্র তরল অধাতু হয়ে থাকে ব্রোমিন। ব্রোমিন, এটা তাহলে আমরা মনে রাখবো। তাহলে এই যে আমি তোমাকে একটু ব্রোমিনের অবস্থানটা দেখাই কোথায় আছে। এ দেখবা ব্রোমিন এই জায়গায় আছে। দেখো এই যে ব্রোমিন, ব্রোমিন দেখো এই জায়গাটায় আছে। ব্রোমিন কোথায় গেল? ব্রোমিন এই যে ব্রোমিন, ব্রোমিন, ব্রোমিন 35। এটা হচ্ছে একমাত্র তরল অধাতু। তাহলে যদি জিজ্ঞেস করে পর্যায় সারণীর একমাত্র তরল অধাতু কোনটা, আনসার হবে ব্রোমিন। হোপফুলি বুঝতে পারছো, কারো এখানে সমস্যা নেই। এবার গ্যাসীয় অধাতুগুলোর নামও মনে রাখা লাগে না, বাট কঠিন অধাতুগুলা মাঝে মাঝে মনে রাখা লাগে। তাই একটা ছড়া মনে রাখবা। সেটা কি? আই সি অ্যাট সিপি শপ। সিপি, সিপি তোমরা চিনো না সবাই? সিপি কি চিনো? সিপি ওই যে চিকেন ফ্রাই বেসে। তাহলে এখান থেকে মনে রাখবা আই সি অ্যাট সিপি শপ। তাহলে এখান থেকে কি মনে রাখবা? দেখো, আই মানে হচ্ছে আয়োডিন। আই থেকে কি মনে রাখবা? আই থেকে মনে রাখবা আয়োডিন। এসি থেকে, সি থেকে মনে রাখবা সেলেনিয়াম। অ্যাট থেকে মনে রাখবা অ্যাস্টেটাইন। সি থেকে মনে রাখবা কার্বন। পি থেকে মনে রাখবা ফসফরাস। আর এস থেকে মনে রাখবা সালফার। সব থেকে এস থেকে মনে রাখবা সালফার। তাহলে এই যে 6টা, এরা হচ্ছে কি? কঠিন অধাতু। তাহলে একটু করে আমাকে জানাও যেগুলো তোলা হয়েছে কিনা বা বুঝছো কিনা। আমি তোমাকে রিপিট করি, টোটাল মূলে 118টা, এর মধ্যে ধাতু পাওয়া যায় 94টা, অধাতু পাওয়া যায় 18টা, অপধাতু পাওয়া যায় 6টা। অপধাতু মনে রাখবা কারা? জি শিগগির আসেন, সাবধানে টুলে বসেন, জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম আর বোরন। তরল অধাতু হচ্ছে একটা, যেটা হচ্ছে ব্রোমিন। আর কঠিন অধাতু হচ্ছে মনে রাখবা আই সি এইট সিপি শপ, আয়োডিন, সেলেনিয়াম, অ্যাস্টেটাইন, কার্বন, ফসফরাস এবং সালফার। তাহলে এই 6টাকে এভাবে তুমি মনে রাখবে একটু করে। এটা কি পারা যাবে সবাই? এটা কি পারবা? ওকে, আমরা নেক্সটে যাই। চলো নেক্সটে যাই। নেক্সটে আমাদের আরেকটা পৃষ্ঠা কপি করতে হবে এখানে। এখন আমরা দেখাবো যে প্রতিটা পর্যায়ের কিছু স্পেশাল নাম আছে। প্রতিটা পর্যায়ের কিছু স্পেশাল নাম আছে।
প্রতিটা গ্রুপে কে কে থাকে সেটাও তোমাকে শেখাবো, টেনশন নিও না। দেখো প্রথম কথা, আমাদের যে প্রথম পর্যায় আছে, প্রথম পর্যায়, দেখো তো প্রথম পর্যায়টা কাকে দিয়ে শুরু হয়েছে? প্রথম পর্যায় শুরু হয় হাইড্রোজেনকে দিয়ে, শেষ হয়েছে কোথায় বলো তো? হিলিয়ামকে দিয়ে। তাহলে বলো তো প্রথম পর্যায়ে মৌল থাকে কয়টা? টোটাল মৌল থাকবে কিন্তু 2টা। তুমি যদি খেয়াল করো প্রথম পর্যায়ে মৌল থাকে কয়টা? 2টা। দ্বিতীয় পর্যায়টা কাকে দিয়ে শুরু হয়েছে? দ্বিতীয় পর্যায়ে তুমি খেয়াল করে দেখবা শুরু হয়েছে কিন্তু লিথিয়ামকে দিয়ে, লিথিয়ামকে দিয়ে। শেষ হয়েছে কাকে দিয়ে? নিয়নকে দিয়ে। কেউ কি বলতে পারবা দ্বিতীয় পর্যায়ে টোটাল মৌল থাকে কয়টা? দ্বিতীয় পর্যায়ে টোটাল মৌল কয়টা থাকে? কেউ কি জানো? তুমি দেখো দ্বিতীয় পর্যায়ে বলতে কোনটা বোঝাচ্ছি, এই যে এটা, এই দেখো এটা সেকেন্ড পর্যায়ে। এটা দ্বিতীয় পর্যায়ে মৌল থাকে কয়টা? 8টা থাকে। দ্বিতীয় পর্যায়ে মৌল কয়টা থাকে? 8টা মৌল থাকবে। ওকে, আচ্ছা এবার যদি আমরা যাই তৃতীয় পর্যায়ে, তাহলে বলো তো তৃতীয় পর্যায়টা কাকে দিয়ে শুরু হয়? তৃতীয় পর্যায়টা কাকে দিয়ে শুরু হয়? তৃতীয় পর্যায়ে শুরু হয় সোডিয়ামকে দিয়ে, শেষ হয় কাকে দিয়ে? আর্গনকে দিয়ে। তাহলে এখানেও টোটাল মৌল থাকে কয়টা? 8টা। দ্বিতীয় পর্যায়ে টোটাল মৌল থাকবে কয়টা? 8টা থাকবে এখানে। ওকে, ভেরি গুড। সরি 18টা না, 8টা থাকে। এরপর তুমি যদি যাও যে ধরো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যায়গুলো এখানে লিখি, পর্যায়, ঠিক আছে? তারপর এখানেও পর্যায়গুলো চলো কপি করে আনি। ওকে, ভেরি গুড, ঠিক আছে। এটাকে চলো একটু উপরে করে নিয়ে আসি। হ্যাঁ, ওকে। এবার দেখো চতুর্থ পর্যায়টা কাকে দিয়ে শুরু হয়? চতুর্থ পর্যায় শুরু হবে আমাদের এখানে পটাশিয়ামকে দিয়ে, শেষ হবে কাকে দিয়ে? আর্গনের পরে শেষ হয় ক্রিপ্টন দিয়ে। কেউ কি বলতে পারবে এখানে টোটাল মৌল কয়টা থাকে? তুমি দেখবা এই জায়গাতে টোটাল মৌল তুমি যদি হিসাব করো দেখবা এই জায়গাতে টোটাল মৌল থাকবে 18টা। টোটাল মৌল থাকে কয়টা? টোটাল মৌল থাকে 18টা। আচ্ছা এরপর যদি তুমি যাও ধরো পরের পর্যায়টা কাকে দিয়ে শুরু হয়? রুবিডিয়ামকে দিয়ে। লিখে গেলাম দে প্রথম এখানে যে রুবিডিয়াম, এখানে সিজিয়াম, এখানে ফ্রেন্সিয়াম দিয়ে স্টার্ট হয়, তুমি খেয়াল করে দেখবা। আর শেষ হয় কাকে দিয়ে? হ্যানা আর করিম, জিনিয়াস, এখানে জিনিয়াস, রাধুনি, তারপর এখানে হয় ওগানেসন, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে যদি তুমি দেখো টোটাল মৌল কয়টা? টোটাল মৌল এখানে থাকবে, টোটাল মৌল এখানে থাকবে, টোটাল মৌল এখানে থাকবে। দেখবে এখানে টোটাল মৌল হচ্ছে আমাদের 18টা হবে। দেখবা এই জায়গাতে গিয়ে টোটাল মৌল হয়ে যায় 32টা। আর 7 নম্বর পর্যায়ে গিয়ে এখানে মৌল হয়ে যায় কয়টা? 32টা। দেখো তো এটা কি সবাই বুঝতে পারতেছো যে প্রতিটা পর্যায়ে কয়টা করে মৌল আছে সেটা লিখছি। যে এখানে হচ্ছে 18টা দেখবা, এখানেও 18টা, এরপরে দেখবা এখানে 32টা, এখানেও 32টা। এবার এখানে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে সপ্তম পর্যায়ে নিয়ে। দেখো তো সপ্তম পর্যায়ের শেষ মৌল আমি এখানে বলে দিলাম কি? ওগানেসান। এটা আসলে বলা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? কারণ আমি তো জানি না যে এখনো এটা কি শেষ মৌল কিনা, কারণ আলো তো মৌল আবিষ্কার হইতে পারে। তাই দেখবা কোনো কোনো জায়গায় সপ্তম পর্যায়ের এখানে ফাঁকা থাকে, মানে কোনো কোনো বইতে, মানে এটা ওগানেশন লেখে না। কেন? কারণ ওগানেশন তো শেষ মৌল নাও হইতে পারে, আরও মৌল আসতে পারে, তো সেই ক্ষেত্রে এটাকে লেখে না। আবার কোনো কোনো জায়গায় দেখবা এখানে 32টা না লিখে অসম্পূর্ণ লিখে। তো এটা একটু তোমাকে জানাই রাখলাম যে কিভাবে কি ঘটনা হইতে পারে, বুঝতে পারছো? তাই অনেক সময় যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে কোন পর্যায়ে সর্বাধিক মৌল থাকে, তাহলে কি আনসার হবে? কি আনসার দিবা বলো তো? তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে কোন পর্যায়ে সর্বাধিক মৌল থাকে, যদি জিজ্ঞেস করে যে সর্বাধিক মৌল থাকে কোন পর্যায়ে, কি আনসার দিবা? সর্বাধিক পর্যায়ে। তাহলে আনসার সর্বাধিক মৌল থাকে কোন পর্যায়ে? তাহলে আনসার 2টা হওয়া উচিত, হয় ষষ্ঠ পর্যায়ে নাহলে সপ্তম পর্যায়ে। 2টা হওয়া উচিত, 2টাই কারেক্ট, 2টাই কারেক্ট, কোনো সমস্যা নেই। বাট কোনো কোনো বই অনুযায়ী সপ্তম পর্যায়ে হচ্ছে এখন অসম্পূর্ণ, তাই ষষ্ঠ পর্যায়টা আনসারটাই বেশি কারেক্ট আর কি, এটাই বেশি কারেক্ট বা অ্যাকুরেট। মানে কথাটা বুঝতে পারছো? আমি তোমাকে বলি, তোমাকে যদি জিজ্ঞেস করে যে সর্বাধিক মৌল থাকে কোন পর্যায়ে, অপশনে হয় 6 থাকবে নাহলে 7 থাকবে, 2টা একসাথে থাকে না। 2টা একসাথে যদি থাকে তাহলে 6 দাগাবা। কেন 6 দাগাবা? কারণ 7টা হচ্ছে এখনো অসম্পূর্ণ, তাই এটার ব্যাপারে কমেন্ট করতে মানা করে। বুঝতে পারছো কথাটা? যদিও দুইটাতেই তো সেম মৌল, আর যদি অ্যাকচুয়ালি আসে এক্সট্রা নতুন সেটা তো সপ্তম পর্যায়ে যাবে বা অষ্টম পর্যায়ে যাবে, যে কোনো একটা কিছু একটা হবে কাহিনী। বাট এখনও তো হয় নাই, তাই আমরা এটা নিয়ে প্রেডিকশন করা ঠিক হবে না। বাট আমাদের বই অনুযায়ী যদি 6 বা 7 দুইটাই অপশনে থাকে তাহলে 6 দাগাবা, নাহলে নর্মালি অপশনে হয় 6 থাকে নাহলে 7 থাকে। এটা কি ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারছো নাকি বুঝো নেই? ওকে, এবার দেখো, এইবার একটু করে যদি তুমি লক্ষ্য করো যে আমাদের
এই যে প্রথম পর্যায়ে এখানে মাত্র 2টা মৌল আছে, তাই এটাকে বলা হয় অতিরস্য, অতিরস্য বা সংক্ষিপ্ত পর্যায়। এটাকে আমরা কি বলি? অতিরস্য বা সংক্ষিপ্ত পর্যায়। আবার এই 2টা গ্রুপে 8টা করে থাকে, এটাকে বলা হয় রস্য বা আদর্শ পর্যায়, রস্য বা আদর্শ পর্যায়। আচ্ছা, এই যে দেখো এগুলো হচ্ছে 18টা করে থাকে, এই 2টাকে বলা হয় দীর্ঘ পর্যায়। আর পরের 2টাতে আরো বেশি থাকে, এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। এই 2টা পর্যায়কে কি বলে? নাম দে অতি দীর্ঘ পর্যায় নাম দে, যেতে বেশি পরিমাণ মৌল আছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু করে যদি বুঝে থাকো তাহলে আমাকে জানাও একটু করে। এগুলো কি বোঝা গেছে সবার? এগুলো কি তুলছো? হ্যাঁ, সাইকেল 2 এর অ্যানোমেন্ট জাস্ট দিব তোমাদের। হচ্ছে এটা ওই আমাদের অনিপ থেকে হচ্ছে আমার ডাটা কালেক্ট করা হয়েছে যে 22 তারিখ পর্যন্ত কারা ভর্তি হয়েছো তাদেরকে আমরা লটারি করে সবাইকে জাস্তি পাঠিয়ে দিব। তোমাদেরকে লটারি ইয়াটাও দিয়ে দিব যে মানে কীভাবে লটারি করছি আমরা, বা মানে কে কে সিলেক্ট হয়েছে সবই তোমাকে দিয়ে দিব। ওকে, 7 নাম্বারটা যদি নতুন মৌল আসে তাহলে বাড়তে পারে, বা 8 নাম্বার পর্যায়ে চলে যাবে তখন সেই ক্ষেত্রে হয়তো, বাট এখন পর্যন্ত 7 পর্যন্তই আছে। চলো যাই, এখন দেখো, এখন আমরা শিখবো ইলেকট্রন বিন্যাসের স্পেশাল ট্রিক্স। কারা কারা এটা শিখে আসছো আগে বলো তো? কারা কারা এটা শিখে আসছো? হ্যাঁ, আমি তো তোমাকে বললাম যে মানে আনসার 6ও হয় 7ও হয়, বাট কাহিনী কি? কাহিনী হচ্ছে আমাদের বইগুলোতে 6 বলা হয়েছে যদি 2টা অপশনও থাকে। তুমি 6 দিলেও হবে, 7 দিলেও হবে, বাট 7কে বলে না কেন? কারণ 7 তো মানে এক কথায় বলতে গেলে অসম্পূর্ণ, কারণ এখনও তো শেষ হয় নাই। যদিও এখন পর্যন্ত আবিষ্কৃত হওয়া পর্যন্ত অর্গানাইজেশন আছে, বাট আরও তো আসতে পারে। তাই 7কে কনসিডার না করে 6 কনসিডার করবা, যদি 2টাই থাকে, আর যদি নর্মালি একটাই থাকে। বুঝতে পারছো? ওকে, যদি না আসিও কোনো প্রবলেম নেই, আমি তোমাকে শিখাই দিব এখন থেকে। চলো একটা 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 ওয়ার্ড মনে রাখবা, সেটা কি? এসএস, তারপর মনে রাখবা পিএস, তারপর মনে রাখবা পিএস, তারপর মনে রাখবা ডিপিএস, তারপর মনে রাখবা ডিপিএস, তারপর মনে রাখবা এফডিপিএস, তারপর মনে রাখবা এফডিপিএস। ভাই এগুলো কি পড়াইতেছেন? কিছুই তো বুঝতেছি না। এটা আমরা সাইকেল 1-এ পড়াইছি, তারপরে তোমাকে ডিটেলসে আমি দেখাই দিচ্ছি আবার। ওকে, তাহলে কি মনে রাখবা? এসএস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হয়, এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলতে পারবে? এস এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলতে পারো? 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস এ থাকতে পারে 2টা ইলেকট্রন। পিতে থাকতে পারে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। আবার ডিতে থাকতে পারে কয়টা ইলেকট্রন? আমরা সবাই জানি 10টা ইলেকট্রন। আবার এফ এ থাকতে পারে কয়টা ইলেকট্রন? এফ এ থাকতে পারে 14টা ইলেকট্রন। এইটা তো আমরা সবাই জানি, তাই না? একটু করে আমাকে জানো, যারা যারা আজকের ক্লাস দেখতেছো সবাইকে এটা জানো যে এস এ কয়টা থাকতে পারে, পিতে কয়টা থাকতে পারে, ডিতে কয়টা থাকতে পারে, সবাই জানো। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। ওকে, এইবার দেখো, ধরো এটা কেন লাগে? ধরো তোমাকে লেড 82 এটার ইলেকট্রন বিন্যাস করতে দিছে, তখন তুমি কিভাবে করবা দেখাচ্ছি। তুমি কি করবা? আগে এস এস লিখে ফেলবা, তারপর পিএস লিখবা, তারপর কি লিখবা? পিএস, তারপর লিখবা ডিপিএস, ডিপিএস, তারপর লিখবা ডিপিএস, তারপর লিখবা কি? তারপর লিখবা এফ ডি পি, এরপরে লিখবা এস। এগুলো লিখে ফেলবা। কি করলাম এখানে? যখনই তোমাকে বড় একটা মৌলের ইলেকট্রন বিন্যাস লিখতে বলবে, দেখবা আমি আজকে কোশ্চেন করাবো, এই ধরে এই বরের ইলেকট্রন বিন্যাস করতে দিছে, তাহলে লিখবা এস এস, তারপর লিখবা পিএস, তারপর লিখবা পিএস, তারপর লিখবা ডিপিএস, তারপর লিখবা ডিপিএস, এরপর লিখবা এফডিপিএস। ভাই লিখলাম। এবার কি করব? এবার দেখাচ্ছি কি করব। এবার যেটা করবা, দেখো এস এ ইলেকট্রন থাকতে পারে কয়টা করে? 2টা করে। 2টা দাও, 2টা দাও। পিতে থাকতে পারে 6টা, এসে থাকতে পারে 2টা। পিতে থাকতে পারে 6টা, এসে থাকতে পারে 2টা। ডিতে থাকতে পারে 10টা, পিতে থাকতে পারে 6টা, এখানে থাকতে পারে 2টা, এখানে থাকতে পারে 10টা, এখানে থাকতে পারে 6টা, এখানে থাকতে পারে 2টা। আবার এখানে থাকতে পারে কয়টা? 14টা। এখানে থাকতে পারে কয়টা? 10টা। দেখো টোটাল কয়টা ইলেকট্রন নিচ্ছে এখন পর্যন্ত? 2 2 এ 4, তারপর হচ্ছে তোমার 10, 12, 18, 20, 30, 36, 38, 48, 54, 56, 70, 80 হয়েছে। লাগবে কয়টা? 82টা। তাহলে এখানে 2 দিয়ে দাও। যেহেতু একটা এক্স দিয়ে ফেলছো, বাট ইলেকট্রন তো ফিল আপ হয়ে গেছে, তাই 0 দিয়ে দিবা। এতটুকু কি বোঝা গেছে সবার? হ্যাঁ, এতটুকু বোঝা গেছে সবার? এতটুকু কি বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো। এবার কি করবা? এস শুরু হয় কার থেকে? 1 থেকে। প্রথম এসের আগে 1 দিবা, পরের এসের আগে 2 দিবা, পরের এসের আগে 3 দিবা, পরের এসের আগে 4 দিবা, এর পরের এসের আগে 5 দিবা, এর পরের এসের আগে 6 দিবা, এর পরের এসের আগে তুমি 7 দিবা। পি শুরু হয় কার থেকে? পি শুরু হয় 2 থেকে। তাহলে প্রথম পি এর আগে 2 দিবা, পরের পি এর আগে 3 দিবা, পরের পি এর আগে 4 দিবা, পরের পি এর আগে 5 দিবা, পরের পি এর আগে তুমি 6 দিবা। এবার বলো ডি শুরু হয় কার থেকে? ডি শুরু হয় 3 থেকে। তাহলে প্রথম ডি এর আগে 3,
পরের ডি এর আগে 4, পরের ডি এর আগে তুমি 5 দিবা। এবার বলো এফ শুরু হয় কার থেকে? এফ শুরু হয় 4 থেকে। তাহলে প্রথম তুমি এখানে কি কালার দেওয়া যায়, সব কালার তো ইউজ করি, ভেজা সেটা ইউজ করে নিই। তাহলে প্রথম এফের আগে তুমি 4 দিয়ে দিবা। তাহলে এটাই হচ্ছে তোমার ল্যাডের ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা কি বোঝা গেছে সবার? ইলেকট্রন বিন্যাসটা একটু আমাকে জানাতো কমেন্টে, এটা কি বুঝতে পারছো? ভেরি গুড। এবার দেখো, যেটা তোমাদেরকে সাইকেল 1-এ পড়াই নেই সেটাই এখন তোমাকে পড়াবো। যেটা তোমাকে এখনো সাইকেলে পড়ায়নি সেটা এখন তোমাকে আমি পড়াবো। দেখো, এই ইলেকট্রন বিন্যাসটাকে চাইলে অন্যভাবেও লেখা যায়। দেখো তো, একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে একটু করে দেখো, এটা সাইকেল 1-এ পড়ায়নি এখন পর্যন্ত। খেয়াল করে দেখো, এই যে যারা নিষ্ক্রিয় গ্যাস আছে এদের সবার ক্ষেত্রেই S2P6, 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 S2P6। তার মানে যখনই আমি S2P6 দেখে ফেলবো, তার মানে সেখানে ততটুকু পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাস আছে। যেমন খেয়াল করে দেখো, এটা সাইকেল 1-এ পড়াই নেই। দেখো একটু করে একটু করে মনোযোগ দাও, দেখো একটু করে মনোযোগ দাও। এইটা তুমি যদি লক্ষ্য করে দেখো, এখানে পি আছে বাট এটা তো P2, আমার তো P6 হইতে হবে। তাহলে এই যে এখানে দেখো P6 আছে, আবার এখানে দেখো এটার আবার S2 আছে। তাহলে এই যে তুমি তখন কি করবা, এইখান থেকে স্টার্ট করে এতটুকুকে তুমি বক্স করে ফেলবা। কথাটা বুঝতে পারতেছো? দেখো আমি তোমাকে বুঝাই বলি। 6কে কেন নিতে পারবো না, 6P-কে কেন নিতে পারবো না? কারণ 6P-র মধ্যে 6P6 নাই। P6 থাকলে আমি নিতে পারতাম, বাট খেয়াল করে দেখো এখানে P6 আছে না। তুমি আগে ফার্স্টে খুঁজে বের করবা যে এখান থেকে স্টার্ট করে সব থেকে লাস্টে P6টা কোথায় আছে। P6টা যেখানে আছে সেখানে একটা বক্স করে দিবা সুন্দর মতো, আর কিছু করবা না। তাহলে তুমি কি করবা, লাস্টে থেকে দেখবা যে কোথায় P6 আছে, যেখানে P6 থাকবে সেখানে তুমি ফিক্স করে দিবা। এবার একটু করে কাউন্ট করতে পারবা যে এইখানের মধ্যে, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কয়টা ইলেকট্রন আছে, একটু হিসাব করতে পারবা? এখান থেকে হিসাব করে এতটুকু পর্যন্ত কয়টা ইলেকট্রন আছে? এতটুকু পর্যন্ত কিন্তু তোমার এখানে তুমি যদি লক্ষ্য করে দেখো, তুমি যদি হিসাব করে দেখো, এখানে কিন্তু তোমার 54টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 54টা। 54টা ইলেকট্রন কার থাকে জানি? তুমি দেখো, তোমাকে আমি শিখাইছি না এখানে যে 5P6 এটা কার থাকে? দেখো 5P6 থাকে জ্যাননের। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা এভাবেও লিখতে পারি, এই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা এভাবেও লিখতে পারি। দেখো সেটা হলো এই LAD82, এটাকে আমরা লিখতে পারি LAD82, এটাকে আমরা লিখতে পারি এই যে জ্যানন, তারপর বাকিটা লিখে দিবা, অর্থাৎ 6S2, তারপর হচ্ছে 4F14, তারপর হচ্ছে 5D10, তারপর হচ্ছে 6P2, শেষ। এটাই হচ্ছে ল্যাডের ইলেকট্রন বিন্যাস। সো এটাকে চাইলে এভাবেও লেখা যায় আর কি। ব্যাপারটা হচ্ছে এটা। বোঝা গেছে নাকি বুঝো নাই? FB কোয়ালিটি অনেক বাজে হচ্ছে, ফেসবুকে ভিডিও কোয়ালিটি দেখি তো চেক করে। আমার এখানে তো ঠিক দেখাচ্ছে ভাই, এই যে দেখো আমার এখানে তো ঠিক দেখাচ্ছে। তার মানে ইলেকট্রন বিন্যাস আমরা প্রথম নিয়মটা শিখলাম কীরকম? প্রথম নিয়মটা শিখলাম হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত, বাট এই চ্যাপ্টার আমরা এইটা একটা নিয়ম শিখিয়ে দিছি। লাস্টে দেখে তুমি P6 বের করবা, P6 যেখানে আছে সেখানে বক্স করে দিবা, এরপরে তুমি এটাকে এভাবে লিখতে পারবা। এটা লেখাটা ম্যান্ডেটরি না, এভাবে লিখলেও হবে, বাট এটা একটা ওয়ে আর কি। তাহলে এটা তুলা হইলে আমাকে বলো, তাড়াতাড়ি তুলো একটু করে, আমরা এরপর তাহলে নেক্সটে চলে যাবো। এটা কি তুলা হয়েছে সবার? এটা কি তুলা হয়েছে সবার? ওকে, ভেরি গুড। এবার আসো আমরা আলোচনা করবো ব্লক কেমিস্ট্রি নিয়ে। তাহলে আমরা চলো একটু ডিসকাশন করবো যে আমাদের ব্লক কেমিস্ট্রি নিয়ে বা ব্লক রসায়ন নিয়ে। দেখো আমাদের টোটাল যে ধরো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের টোটাল মৌল আছে 118টা, আমাদের টোটাল মৌল আছে 118টা। এখন তোমাকে আমি একটা জিনিস বুঝাই আসো, তুমি একটু করে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো। সোডিয়াম, ধরো সোডিয়ামের 11 যদি তুমি লক্ষ্য করো, এর ইলেকট্রন বিন্যাস কীরকম হবে? লাস্ট ইলেকট্রন সেটা মানে সোডিয়ামের, দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখবা তুমি এভাবে লিখতে পারবা, এখানে থাকবে নিয়নের মানে 10টা ইলেকট্রন, তারপর দেখবে এখানে 3s1 আছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে আমি এভাবে লিখতে পারি না যে 1s2 2s2 2p6 তারপরে 3s1? তো 2p6 পর্যন্ত না লিখে আমি ডাইরেক্ট নিয়ন লিখতে পারি, তারপরে 3s1 লিখতে পারি, রাইট? দেখো তো এর শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? এর শেষ ইলেকট্রনটা এই এসে গেছে না ভাই? শেষ ইলেকট্রন এসে গেছে মানে এটাকে তখন আমরা বলবো এস ব্লক মৌল। এটা কি হবে? এটা হবে এস ব্লক মৌল। তাহলে শেষ ইলেকট্রন যদি এসে যায় সেটাকে আমরা কি বলবো? এস ব্লক মৌল বলবো। বোঝা গেছে নাকি বুঝো নেই? ভাইয়া 7টা লিখলেও হবে, 6 বা 7 যে কোনোটা লিখলেই হবে, তবে 6 লেখাটা ভালো, 6 লেখাটা ভালো, কারণ বইতে 6 দেওয়া আছে মানে আনসারগুলোতে, আনসার শিটগুলোতে। এস ব্লক মৌল কি জিনিস বুঝতে পারছো? এস ব্লক মৌল কি জিনিস? যে সকল মৌলের শেষ ইলেকট্রন এস উপশক্তি স্তরে প্রবেশ করে বা এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা বলবো এস ব্লক মৌল।
তাহলে এস ব্লক মৌল কি জিনিসটা ক্লিয়ার ভাই? একটু করে আমাকে জানাও তো যে এস ব্লক মৌলটা তোমরা বুঝতে পারছো কিনা। না লটারি 22 তারিখ পর্যন্ত আর অ্যাডমিট। ওকে, এবার দেখো ওগুলো বাদ দাও, তুমি তো জার্সি তুমি যদি উইকলি এক্সামে ভালো করো তাও তুমি পাবা, তারপরে তোমার হচ্ছে যে যদি তুমি কি বলে এটার নাম মেগা এক্সামে ভালো করো তাও পাবা, উইকলি এক্সাম তো অনেকগুলো হবে, প্রায় 5-6টা হবে। ওকে দেখো এবার দেখো ধরো নাইট্রোজেনে থাকে কয়টা ইলেকট্রন? 7টা। তাহলে তুমি দেখবা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কীভাবে লেখা যায়, যে 1s2 না লিখে আমি চাইলে এখানে হিলিয়াম লিখতে পারি, তারপর কি লিখতে পারি 2s2, আর এখানে লিখতে পারি 2p3 লিখতে পারি। বলো তো এর শেষ ইলেকট্রন কোথায় গেছে, এসে নাকি পিতে গেছে? নাইট্রোজেনের শেষ ইলেকট্রন কোথায় গেছে, এসে নাকি পিতে গেছে? পিতে গেছে। তাহলে এর শেষ ইলেকট্রনটা কোথায় গেল? পিতে গেল। তাহলে এটাকে তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা পি ব্লক মৌল, এটা হচ্ছে একটা পি ব্লক মৌল। এবার দেখো বলো দেখি আয়রন হচ্ছে আমরা সবাই জানি 26 হয়ে থাকে। তো 26 যদি তুমি দেখো তো এখানে দেখবা আয়রনের ক্ষেত্রে হবে আর্গন থাকবে এখানে 18টা ইলেকট্রন, এরপরে দেখবা এখানে লিখতে পারবো আমরা 4s2, তারপরে দেখবে এখানে থাকবে 3d6। বলো তো এর শেষ ইলেকট্রন কি 4s এ প্রবেশ করছে নাকি 3d তে প্রবেশ করছে? শেষ ইলেকট্রন আগে এটা জানাও যে প্রথমটা 4s এ প্রবেশ করে নাকি 3d তে প্রবেশ করে? আমরা সবাই জানি 4s এর এনার্জি হচ্ছে কম, তাহলে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপরে 3d তে প্রবেশ করে, এটা আমরা পরে আসছি। তাহলে শেষ ইলেকট্রন কিন্তু 3d তে প্রবেশ করছে, তাহলে এর যে শেষ ইলেকট্রন সেটা প্রবেশ করছে কোথায়? 3d তে। তাহলে এই জন্য আয়রনকে আমরা বলবো ডি ব্লক মৌল। সেমভাবে যদি কোনো একটা মৌলের শেষ ইলেকট্রন এফ এ প্রবেশ করে তাহলে সেটাকে আমরা বলি এফ ব্লক মৌল। তাহলে শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করলো, এস এ নাকি পিতে নাকি ডিতে নাকি এফ এ, এর উপর ভিত্তি করে আমরা টোটাল মৌলকে 4টা ব্লকে ভাগ করতে পারি। যদি শেষ ইলেকট্রন এস এ প্রবেশ করে সেগুলোকে আমরা বলি এস ব্লক মৌল। যদি শেষ ইলেকট্রন পিতে প্রবেশ করে তাকে আমরা বলবো পি ব্লক মৌল। শেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করলে আমরা বলবো ডি ব্লক মৌল। শেষ ইলেকট্রন এফ এ প্রবেশ করলে আমরা বলবো এফ ব্লক মৌল। তাহলে এগুলো হচ্ছে ব্লক কেমিস্ট্রি, মানে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব আমরা পরবর্তী ক্লাসগুলোতে, বাট হালকা আইডিয়া প্রত্যেকটা ব্লক সম্পর্কে আমি তোমাকে প্রথমে আগে দিয়ে যাব। হালকা আইডিয়া প্রত্যেকটা ব্লক সম্পর্কে তোমাকে আমি দিয়ে যাব, বাট ডিটেলস আলোচনা করব আমরা পর্যাবৃত্ত ধর্ম পড়ার পরে। এগুলোর যে রিয়াকশন আছে বইতে সব পড়াবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে 118টা মৌলকে আমরা এরকম টোটাল 4টা ব্লকে ভাগ করতে পারি। ওকে, এইবার আসে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন যে প্রতিটা ব্লকে কয়টা করে মৌল থাকে। যেমন এস ব্লকের মধ্যে টোটাল মৌল থাকবে 14টি মৌল থাকে। এস ব্লকে কয়টা মৌল থাকে? 14টা। পি ব্লকে টোটাল 36টা মৌল থাকে। পি ব্লকে টোটাল কয়টা মৌল থাকে? 36টা। ডিতে থাকে টোটাল 41টা মৌল, আর এফ এ থাকে টোটাল 27টা মৌল। এগুলো তাহলে একটু মনে রাখতে হবে আমাদের। তাহলে এইটা হচ্ছে আমাদের এই পৃষ্ঠার একটা পড়া। একটু তাহলে তুলে ফেলো, তুলে হইলে আমাকে জানো, তুলে হইলে একটু আমাকে জানো। আর বেশিক্ষণ নেই আমাদের ক্লাস, আর বেশিক্ষণ নেই, আর 13 থেকে 14 মিনিট হবে। 13 থেকে 14 মিনিট হবে ক্লাস, মানে ম্যাক্সিমাম 15 মিনিট হতে পারে ক্লাস, এর আর বেশি নেই ক্লাস। এগুলো কি তুলে হয়েছে সবার? ওকে, এগুলো কি তুলছে সবাই? ভেরি গুড। তাহলে এগুলো কিন্তু মনে রাখবা একটু যে কোন ব্লকে কয়টা করে তোমার এলিমেন্ট আছে। আশা করি বুঝতে পারছি। চলো এবার যাই আমরা, এবার যাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে, প্রচুর এমসিকিউ আসে এগুলো থেকে, ঠিক আছে? এগুলো ভালো করে মনে রাখতে হবে। ওকে চলো যাই, নেক্সটে যাই, আসো নেক্সটে যাই। দেখো নেক্সটে আমরা এখন এস ব্লক মৌল নিয়ে আলোচনা করবো। দেখো এস ব্লক মৌলের ডেফিনেশন একটু আগে কি পড়াইছি, যদি কি হয় শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে প্রবেশ করে তাকে আমরা বলি এস ব্লক মৌল। এখন আমি যদি তোমার দেখাই নর্মালি কি হয়, ধরো তুমি কথার কথা সোডিয়ামকে নিছিলা, তো এর দেখবা 11, দেখবা এখানে কীরকম হবে, ধরো কথার কথা এখানে থাকবে তোমার হচ্ছে যে আমাদের নিয়ন, তারপরে দেখবা লাস্টে থাকবে তোমার এখানে 3s1। তুমি যদি ধরো এখানে ম্যাগনেসিয়ামকে নাও 12, এখানে যদি দেখো ইলেকট্রন বিন্যাস দেখবে এখানেও নিয়ন থাকবে, মানে প্রথম 10টা এখানে, পরে দেখবে এখানে 3s2 থাকে। বা ধরো তুমি হিলিয়াম নিছো, তাও দেখবে এখানে 2, তারপর দেখবে তুমি এখানে 1s2। তো যেহেতু এখানে যদিও হিলিয়ামটা নিষ্ক্রিয় গ্যাস, তারপরে এটা এস ব্লক মৌল। ওকে, এগুলো আমরা সবাই জানি এখানে। আচ্ছা, নর্মালি এস ব্লক মৌল কারা কারা হয়? নর্মালি এস ব্লক মৌল কারা কারা হয় দেখো, 3 টাইপের এলিমেন্ট এস ব্লক মৌল হবে। 3 টাইপের এলিমেন্ট নর্মালি এস ব্লক মৌল কারা কারা হয়? এস ব্লক মৌল দেখো 3 টাইপের জিনিসপত্র হবে। একটা হচ্ছে যদি গ্রুপ নাম্বার 1 হয়, দেখো গ্রুপ নাম্বার 1 এর সবগুলো মৌল হচ্ছে এস ব্লক মৌল। তুমি দেখবা গ্রুপ নাম্বার 1 এ যারা যারা আছে সবাই এস ব্লক মৌল, কারণ দেখবা সবার লাস্টে ওই S1 থাকে। গ্রুপ নাম্বার 2 তে যারা আছে তারা সবাই এস ব্লক মৌল। আর গ্রুপ নাম্বার 18 তে শুধুমাত্র হিলিয়াম এস ব্লক মৌল। যদিও হিলিয়ামটা গ্রুপ নাম্বার 18 তে অবস্থিত, তাও তার শেষ ইলেকট্রনটা, এই দেখো শেষ ইলেকট্রনটা এস এ প্রবেশ করার কারণে এ হচ্ছে এস ব্লক মৌল।
তাহলে 3 টাইপের জিনিস অ্যাস ব্লক মৌল হইতে পারে। একটা কি, একটা হচ্ছে গ্রুপ নাম্বার 1-এ যারা আছে, গ্রুপ নাম্বার 2-তে যারা আছে, আর হিলিয়াম। আর তুমি যদি লক্ষ্য করো দেখবা গ্রুপ নাম্বার 1-এ যারা আছে তাদের ইলেকট্রন বিন্যাসটা সবসময় লাস্টে দেখবে S1 আছে, সবসময় কি দেখবা, সবসময় দেখবে S1 আছে। আবার গ্রুপ নাম্বার 2-তে দেখবে S2 থাকে। তাই এখানে বলা হয়েছে যে এদের সর্ববহিস্থ স্তরে দেখবা হয় S1 ইলেকট্রন বিন্যাস, নাহলে S2 ইলেকট্রন বিন্যাস থাকে। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, গ্রুপ যখন আমরা পড়বো, নেক্সট ক্লাসে পড়বো। এতটুকু কি বোঝা গেছে ভাই সবার? বলো তো একটু করে অ্যাস ব্লক মৌল এতটুকু বোঝা গেছে কিনা, এটা ইম্পর্টেন্ট যে কোনগুলো অ্যাস ব্লক মৌল। এবার আসো আমরা একটু শিখবো যে গ্রুপ নাম্বার 1-এ কারা থাকে আর গ্রুপ নাম্বার 2-তে কারা থাকে। আমরা এখন দেখবো আমাদের গ্রুপ নাম্বার 1-এ কারা কারা থাকে। আগে মনে রাখবা, একটা ছড়া মনে রাখবা, সেটা কি, হাই হাই লিনাকে, হাই লিনাকে, রুবি, লিনা একটা মেয়ের নাম, রুবি আর একটা মেয়ের নাম। রুবি ছেঁচে ফেলেছে, ছেঁচে ফেলেছে। তাহলে কি মনে রাখবা, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। মানে কি, মানে হইতেছে ভাই, হাই থেকে মনে রাখবা হাইড্রোজেন, লি থেকে মনে রাখবা লিথিয়াম, না থেকে মনে রাখবা সোডিয়াম, কে থেকে মনে রাখবা পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর মনে রাখবা সিজিয়াম, তারপর মনে রাখবা ফ্রেন্সিয়াম। তাহলে এগুলো মনে থাকবে, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1। এবার আসো গ্রুপ নাম্বার 2 তুমি কিভাবে মনে রাখবা। গ্রুপ নাম্বার 2 এক একজন এক এক ছড়া দেয়, বাট তুমি যে ছড়া শিখো সেই ছড়া শিখলেই চলে। গ্রুপ নাম্বার 2 মনে রাখার ছড়া হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বাটিতে রাখো। তাহলে এখান থেকে কি মনে রাখবা, দেখো এই দেখো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাড়িতে। বিরিয়ানি শুনলে মানে আমি তো আগে মানে ধরো আমার ওয়েট ছিল কত জানো আগে, তোমাদেরকে যখনও পড়াই নেই। তোমরা কি কেউ আমার আগের ভিডিও দেখছো কখনো, আর্কাইভের ভিডিওগুলা? তোমরা কি কখনো আমার আর্কাইভের হিলিয়ামটা বুঝাই দিব? দেখো হিলিয়ামের কি হয়, হিলিয়াম 2 দুইটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। তো যেহেতু ইলেকট্রন বিন্যাস 1s2, শেষ ইলেকট্রনটা এসে গেছে, তাই এটাকে অ্যাস ব্লক মৌল বলবো, যদিও সেটা গ্রুপ নাম্বার 18-তে। দেখবা আমি কিন্তু আগে মানে তোমার কি অনেক মোটা ছিলাম, মানে আমার ওয়েট ছিল কত জানো, আমার ওয়েট ছিল 105 কেজি। এখন ওয়েট কত বলতে পারবা কেউ? এখন ওয়েট কত কেউ বলতে পারবা? এখন ওয়েট হতেছে তোমার 83 কেজি, বুঝছো? তো বিরিয়ানির কথা শুনলে আগে প্রচুর বিরিয়ানি খেতাম মানে এখন চাইলেও বিরিয়ানি খেতে পারি না, মানে আগে প্রচুর বিরিয়ানি খেতাম আর কি। যাই হোক, উঠতে বসতে বিরিয়ানি খেতাম, সেই জন্যই বললাম যে বিরিয়ানি খাইতে গেলেও মানে দেখবা যে একটু সতর্কভাবে খাবো আর কি। যাই হোক, দেখো তো বিরিয়ানি মোগলাই কাবাব, তো বিরিয়ানি থেকে মনে রাখবা বেরিলিয়াম, মোগলাই থেকে মনে রাখবা ম্যাগনেসিয়াম, কাবাব থেকে মনে রাখবা ক্যালসিয়াম, সরিয়ে থেকে মনে রাখবা স্ট্রনসিয়াম, বাটি থেকে মনে রাখবা বেরিয়াম, আর রাখো থেকে মনে রাখবা রেডিয়াম। দেখে একটা প্রশ্নের উত্তর দাও তো আমার এখানে, সেটা হলো যে এই যে সবগুলো মৌল আমরা পড়লাম, এখানে কয়টা তেজস্ক্রিয় মৌল আছে? কেউ বলতে পারবা এখানে কয়টা তেজস্ক্রিয় মৌল আছে? হ্যাঁ, কয়টা তেজস্ক্রিয় মৌল আছে? দেখো আমি বলছিলাম 7 নাম্বার পর্যায়ে যারা থাকে তারা হচ্ছে তেজস্ক্রিয়। দেখো 2টা তেজস্ক্রিয় মৌল আছে, একটা হচ্ছে এই যে আমাদের ফ্রান্সিয়াম, এটা তেজস্ক্রিয় মৌল, আর হচ্ছে রেডিয়াম, এটা তেজস্ক্রিয় মৌল। বুঝতে পারছো? তাহলে এই যে 2টা তুমি দেখতেছো, এরা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তাহলে এটা শিখে রাখি আমরা, এরা কি, এরা হচ্ছে তোমার তেজস্ক্রিয় মৌল। তাই দেখবা পর্যায় সারণীতে যখন আমরা গ্রুপ নাম্বার 1-এর ধর্ম আলোচনা করি বা 2-এর ধর্ম আলোচনা করব, আমরা বেসিক্যালি এই দুটাকে নিয়ে কনসিডার করি না, বা এই দুটা ধর্ম আসলে ডিসকাস করার দরকার হয় না। আমরা গ্রুপ নাম্বার 1-এ শুধু সিজিয়াম পর্যন্ত ধর্ম আলোচনা করি, আর এখানে বেরিয়াম পর্যন্ত, কারণ এরা তেজস্ক্রিয়, এরা তো সবসময় ফিক্স থাকে না, এরা চেঞ্জ হয়ে যায়। তেজস্ক্রিয় মূলত তোমরা নিশ্চয়ই সবাই জানো, এদের নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যায় তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের মাধ্যমে। তাহলে আমাদের এস ব্লক মৌল সম্পর্কে হালকা আইডিয়া আমাদের দেওয়া হয়ে গেছে। তাহলে এস ব্লক মৌলে নর্মালি কারা থাকে, ধাতু নাকি অধাতু? এস ব্লক মৌলে নর্মালি কারা থাকে, ধাতু নাকি অধাতু? কেউ বলতে পারবা? ধাতু থাকে। এদিকে এটাকে বলা হয় ক্ষার ধাতু, আর এটাকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এর কারণ হচ্ছে দুইটাই কিন্তু ক্ষার, জাস্ট এটার আগে একটা মৃৎ লাগানো বা মাটি লাগানো। এইদিকে ক্ষার ধাতু বলার কারণ হলো, ক্ষার ধাতু কারা বলো তো? তাহলে ক্ষার ধাতু হচ্ছে এরা, এখান থেকে স্টার্ট করে এরা, এরা হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু বলার কারণ হচ্ছে যদি তুমি এদেরকে পানির সাথে রিয়াকশন করাও, দেখবে এখানে ক্ষার তৈরি হচ্ছে। যেমন সোডিয়াম পানির সাথে রিয়াকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, আবার এরাও ক্ষার তৈরি করে। তো এরাও ক্ষার ধাতু, আবার এরাও ক্ষার তৈরি করে। এদেরকে মৃৎক্ষার বলার কারণ হইতেছে এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের বিভিন্ন অক্সাইড আর কার্বনেটকে মাটিতে পাওয়া যায়।
তাই যেহেতু এদেরকে মাটিতে, একে তো এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, আবার এদের বিভিন্ন অক্সাইড আবার কার্বনেট মাটিতে পাওয়া যায়, তাই এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তাহলে এগুলো কি একটু বোঝা গেছে সবার? এগুলো আমি পড়াবো, যখন আমি ডিটেলসে পড়াবো, যে হালকা আইডিয়া দিচ্ছি। তাহলে এই বিষয়টা একটু তোলা হইলে আমাকে বলো, এরপর আমরা নেক্সটে চলে যাব। তোলা হয়েছে সবার? তোলা হয়েছে। এবার আসো, এখন আলোচনা করবো আমরা পি ব্লক মৌল। পি ব্লক মৌল কি? শেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে তাকে আমরা বলি পি ব্লক মৌল। যেমন আমি যদি তোমাকে পি ব্লক মৌল নিয়ে এটা আলোচনা করি, দেখবা যে তোমার ধরো এস ব্লক মৌল যেগুলো আছে, দেখবা এদের সবাই ধাতু হয়, ওই হাইড্রোজেন বাদে, কিছু তো ব্যতিক্রম অবশ্যই থাকবে। ধরো তুমি যখন ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করবো, দেখবা এরাও সবাই ধাতু হয়। বাট দেখবা পি ব্লক মৌল নিয়ে যখন আমরা আলোচনা করবো, পি ব্লকের মধ্যে ধাতুও পাওয়া যায়, অধাতুও পাওয়া যায়, আবার অপধাতুও পাওয়া যায়। আবার এফ এ সবগুলো নর্মালি ধাতু হয়ে থাকে। যাই হোক, দেখো আমাদের মেন কনসার্ন হচ্ছে পি ব্লক হচ্ছে এমন একটা গ্রুপ অফ ব্লক যেখানে ধাতু, অধাতু, অপধাতু তিনটাকেই পাওয়া যাবে। মানে একমাত্র পি ব্লক মৌলে ধাতু, অধাতু, অপধাতু তিনটাকেই পাওয়া যাবে। নর্মালি কি হয়? নর্মালি হয় শুধু ধাতু, বেশি ধাতু থাকে, আবার নালে বেশি অধাতু থাকে, বাট পি ব্লকের মধ্যে তিনটাই থাকবে। তাহলে এটা একটু আমরা মনে রাখবো। তাহলে এটাকে চলো আমি একটু এই পাশে নিয়ে আসি। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, একমাত্র পি ব্লকের মধ্যে ধাতু, অধাতু, অপধাতু সবাইকে পাওয়া যাবে। যেমন কিভাবে আমি তোমার দেখাই, দেখো এখান থেকে দেখাই। এই যে দেখবা, এই যে ধরো এই অ্যালুমিনিয়াম এটা ধাতু, বাট বোরন অপধাতু। আবার ধরো তুমি এখানে আয়োডিন অধাতু, মানে ধাতু, অধাতু, অপধাতু তিনটাই আছে এখানে। ঠিক আছে, ওকে। যাই হোক, চলো আমরা দেখি পি ব্লকের মধ্যে প্রথমে বলো তো কত নম্বর গ্রুপ থেকে কত নম্বর গ্রুপ পর্যন্ত পি ব্লক মৌল? ফ্রান্সিয়াম কি রিয়াকশন দেয় কিনা পানির সাথে? ফ্রান্সিয়াম রিয়াকশন দেয়, বাট বিস্ফোরক তৈরি করে। পানির সাথে গ্রুপ ওয়ানের রিয়াকশনগুলো সব দেখাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই জানি পি ব্লক মৌলগুলো কত থেকে কত থাকে। পি ব্লক মৌল নর্মালি থাকে গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত। বাট 18-র মধ্যে একটা কাহিনী আছে। 18-র মধ্যে হিলিয়াম, এ কিন্তু এস ব্লক মৌল, এ আবার এস ব্লক মৌল, এটা একটু মনে রাখবা। ওকে, এবার দেখো প্রথমে এবার আমরা গ্রুপ নাম্বার 13 শিখবো। আসো, গ্রুপ নাম্বার 13-তে কারা আছে এটা মনে রাখবা। বর, এলে, গ্যালাম, ইন্ডিয়া, থাইল্যান্ড। কি মনে রাখবা? বর, এলে, গ্যালাম, ইন্ডিয়া, ইন্ডিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, থাইল্যান্ড। ভাইটা দ্বারা আপনি কি বুঝাইছেন সব ক্লিয়ার করতেছি। তাহলে কি মনে রাখবা? বর, এলে, গ্যালাম, ইন্ডিয়া, থাইল্যান্ড, এটা মনে রাখবা। যেমন দেখো, বর থেকে মনে রাখবা বোরন, এলো থেকে মনে রাখবা অ্যালুমিনিয়াম, গ্যালাম থেকে মনে রাখবা গেলিয়াম, ইন্ডিয়া থেকে মনে রাখবা ইন্ডিয়াম, আর থাইল্যান্ড থেকে মনে রাখবা থেলিয়াম। মনে থাকবে জিনিসগুলা? তাহলে কি মনে রাখবো? বর, এলে, গ্যালাম, ইন্ডিয়া, থাইল্যান্ড। তাহলে এখান থেকে বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম। এবার আসো গ্রুপ নাম্বার 14। এটা কিভাবে মনে রাখবো ভাই? এটা মনে রাখার ওয়ে হচ্ছে ছি ছি, ছি ছি, ননি ছি না, ছি ছি, জেনে শুনে পালালে, জেনে শুনে পালালে। তাহলে কি মনে রাখবা? ছি ছি, জেনে শুনে পালালে। তাহলে এইখান থেকে কি হয় দেখো, আমি তোমাদের দেখাই। ছি জেনে শুনে পালালে থেকে কি হয় দেখো। ছি থেকে মনে রাখবা কার্বন, এই থেকে মনে রাখবা সিলিকন, এখান থেকে মনে রাখবা জার্মেনিয়াম, জেনে থেকে। শুনে থেকে মনে রাখবা এসএন বা স্টেননাম, আমরা টিনও বলি। আবার পালালে থেকে মনে রাখবা লেড। এভাবে মনে রাখবা। তাহলে মনে রাখবা কি? ছি ছি, জেনে শুনে পালালে। তাহলে এই দুইটা একটু তুলে ফেলো, তুলে হইলে আমাকে জানো। একটু তুলে ফেলো, তুলে হইলে আমাকে একটু জানো। তুলে হয়েছে সবার? একটু তাড়াতাড়ি তুলো, আর বেশি করে নাই, তার 5 মিনিট ক্লাস আছে। এগুলো 18 পর্যন্ত কারা কাছে সেটা শিখে সেরে দেবো আজকে। ওকে, 13-এ না 13, হ্যাঁ এই যে 13, বরেলে গেলাম, ইন্ডিয়া, থাইল্যান্ড। ওকে, চলো দেখি গ্রুপ নাম্বার 15। গ্রুপ নাম্বার আসলে আলোচনা করবো 15। 15-তে কীভাবে মনে রাখবা? 15 মনে রাখবা নাফিস, নাফিস আছে আন্টির বাসায়। নাফিস আছে কার বাসায়? আন্টির বাসায়, আন্টির বাসায়। তাহলে এখান থেকে মনে রাখবা, দেখো ফার্স্ট অফ অল একটু করে আগে করি, লক করি। হ্যাঁ দেখো, কালার চেঞ্জ করে দিই একটু, চলো। ওকে, তাহলে এখানে দেখো, না থেকে মনে রাখবা নাইট্রোজেন, ফিস থেকে মনে রাখবা ফসফরাস, আছে থেকে মনে রাখবা আর্সেনিক, আন্টি থেকে মনে রাখবা অ্যান্টিমনি বা যেটাকে আমরা এসবি বলি, আবার বাসা থেকে মনে রাখবা বিসমাত। তাহলে এগুলো এইভাবে করে আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, নাফিস আছে আন্টির বাসায়। এবার দেখো গ্রুপ নাম্বার 16। গ্রুপ নাম্বার 16-তে আমরা কীভাবে মনে রাখবো?
যে ও এসএসসিতে পড়ে, কি মনে রাখবা? ও মানে যেটা তুমি আগে ছিলা, ও এসসি তে পড়ে, ও এসএসসিতে পড়ে, এভাবে মনে রাখবা। যেমন যদি তুমি দেখতে চাও, ধরো ও, প্রথম ও থেকে আমরা কি মনে রাখবো? ও থেকে মনে রাখবো আমরা অক্সিজেন, এখান থেকে মনে রাখবো সালফার, এখান থেকে এসসি থেকে মনে রাখবো সেলেনিয়াম, এখান থেকে মনে রাখবো টেলুরিয়াম, পরে থেকে মনে রাখবো পোলোনিয়াম। তাহলে এভাবে মনে রাখবো ও এসএসসিতে পড়ে। এবার আসো গ্রুপ নাম্বার 17। 17 কি মনে রাখবা? 17 মনে রাখবা ফেল করলে বলবো আমি আগে, যদিও তুমি বলবা না, তুমি ফেলও করবা না, কারণ তুমি আগে আগে সাইকেলে ভর্তি হয়ে গেছো, মানে তুমি সিরিয়াস স্টুডেন্ট। ওকে, ফেল করলে বলবো আমি আমি আগে। তাহলে এভাবে করে আমরা একটু মনে রাখবো। তাহলে ফেল করলে কি করব? বলবো আমি আগে, যদিও বলবো না। কলেজে পরীক্ষায় ফেল করলে বলবো না, আর কলেজে পরীক্ষায় ফেল তুমি করবা না। তোমায় এমনভাবে পড়াইতেছি যায় যেখানে আসুক তুমি পারবা। দেখো, ফেল থেকে মনে রাখবা কি? ফ্লোরিন। করলে থেকে মনে রাখবা কি? ক্লোরিন। বলবো থেকে মনে রাখবা কি? ব্রোমিন। আমি থেকে মনে রাখবা আয়োডিন। আর আগে থেকে মনে রাখবা অ্যাস্টেটাইন। তাহলে এগুলো কি তোলা হয়েছে সবার? একটু করে আমাকে জানাও তো ভাই। এগুলো ধাতু না তো সব, এখানের মধ্যে ধাতু ধাতু মিক্সচার আছে। যেমন তুমি দেখবা এই যে অ্যান্টিমনি, এটা কিন্তু তোমার কি ছিল? অধাতু ছিল। বিসমাথ কি ছিল? অপধাতু ছিল, এটা অপধাতু। আবার এখানে অক্সিজেন হচ্ছে অধাতু। কেমন? আবার আগে দেখবে অ্যালুমিনিয়াম পড়ে আসছে, সেটা আবার ধাতু। ধাতু আরতে মিক্সচার আছে, এই জন্যই তো বললাম পি ব্লক মৌল হচ্ছে এমন ব্লক মৌল যেখানে ধাতু আরতে অপধাতু তিনটাই থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, দেখো এবার আসো গ্রুপ নাম্বার 18। গ্রুপ নাম্বার 18, গ্রুপ নাম্বার 18 যদি যাই আমরা, 18তে কারা আছে? দেখো 18 নিষ্ক্রিয় গ্যাসগুলা। এটা কীভাবে মনে রাখবো? এটা মনে রাখবো হেনা। চাচা হেনা কোথায়? এটা না, হেনা আর করিম। হেনা আর করিম, ওইটা কি তোমরা দেখছিলা? চাচা হেনা কোথায়, এরকম একটা। হেনা আর করিম জিনিয়াস রাঁধুনি। কি মনে রাখবা? হেনা আর করিম জিনিয়াস রাঁধুনি, এভাবে মনে রাখবা। এখান থেকে কি মনে রাখা যায় দেখো তো? এখান থেকে হেনা থেকে মনে রাখবা, দেখো হ্যাঁ থেকে মনে রাখবা হিলিয়াম। হ্যাঁ থেকে কি মনে রাখবা? হ্যাঁ থেকে মনে রাখবা হচ্ছে হিলিয়াম। না থেকে মনে রাখবা নিয়ন। আর থেকে মনে রাখবা আর্গন। করিম থেকে মনে রাখবা ক্রিপ্টন। জিনিয়াস থেকে মনে রাখবা জেনন। আর রাধুনি থেকে মনে রাখবা রেডন। তাহলে এভাবে করে তুমি মনে রাখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে এরাও কিন্তু সবাই অধাতু হয়ে থাকে। ওকে, আচ্ছা 12 নম্বর গ্রুপে মনে রাখতে হবে না, 12 নম্বর গ্রুপ মনে রাখতে হবে না। 13 নম্বর গ্রুপে NH মৌল হবে না। আচ্ছা, ওই যে তুমি বলতেছো 13 নম্বর গ্রুপে এটা হবে কি না, মানে এই NB গুলা। দেখো আমি তো তোমাকে বললাম যে এই যে নিচের এগুলো যেগুলো আছে 7 নম্বর পর্যায়টাকে আমরা এত পাত্তা দিই না। আমরা যেন শুধুমাত্র 6 পর্যন্ত মনে রাখবো, 7 নম্বর গ্রুপটাকে মনে রাখার দরকার নেই। ঠিক আছে? 7 নম্বর গ্রুপটাকে আমরা পাত্তা দিই না, 7 নম্বর গ্রুপ মনে রাখার দরকার নেই। যেগুলো যেগুলো মনে রাখতে হবে 6 নম্বর পর্যন্ত তোমাকে মনে রাখতে হবে, বাকিগুলো তুমি স্কিপ করলেও পারবা। 7 নম্বর গ্রুপটা মনে রাখার দরকার পড়ে না। আচ্ছা, এবার একটা জিনিস দেখাই। তোমরা কি আহ্বানীতি পড়ছিলা? মনে আছে তোমাদের আহ্বানীতি? 9-10-এ বলো বা সাইকেল 1-এ বলো, তোমরা কি আহ্বানীতি পড়ছো সবাই? আহ্বানীতি তোমরা কি সবাই আহ্বানীতি পড়ছো? আহ্বানীতি একটু জানাও তো আমাকে। যদিও সাইকেল 1-এর স্টুডেন্টকে তো পড়াইছি, বাট যারা সাইকেল 1-এ পড়ো নাই তারা তো 9-10-এ নিশ্চয়ই পড়ছো আহ্বানীতি। হ্যাঁ, এস ব্লক আর পি ব্লক মৌল যারা আছে তারা সবাই আহ্বানীতি মেনে চলে। কেউ আহ্বানীতি পড়ায়নি, মানে ব্যতিক্রম, মানে পড়ায় না বলছি, কেউ আহ্বানীতির ব্যতিক্রম ঘটায় না। আমি আরেকবার বলি, যারা এস ব্লক আর পি ব্লক মৌল এরা সবাই আহ্বানীতি মেনে চলে, কেউ আহ্বানীতিকে অমান্য করে না। তাই এদেরকে বলা হয় আদর্শ মৌল। এদেরকে বলা হয় আদর্শ বা প্রতিনিধি মৌল, যেটাকে ইংলিশে আমি বলতে পারি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এদিকে আদর্শ কেন বলা হচ্ছে? কারণ এরা সবাই আহ্বানীতি মেনে চলে, কেউ ব্যতিক্রম ঘটায় না। এটাকে আবার স্পেশালভাবে নর্মাল এলিমেন্টও বলে। এদেরকে আবার আরেকটা কি নামে ডাকা হয়? নর্মাল এলিমেন্ট। তাহলে এদেরকে আমরা নর্মাল এলিমেন্টও বলতে পারি। তাহলে আমাদের আজকের পড়া এখানে শেষ। আমরা এখন জাস্ট 2-1টা MCQ সলভ করব। আমাকে একটু জানাও, আজকে যা যা পড়াইছি তা নিয়ে তোমার কি কোনো কনফিউশন আছে? যা যা পড়াইছি তা নিয়ে তোমার কি কোনো কনফিউশন আছে? একটু করে আমাকে জানাও তো, যা যা পড়াইছি আমরা, তুমি কি সেগুলো পারবা? যা যা পড়াইছি। ওকে, চলো আমি 2-3টা MCQ সলভ করে ছেড়ে দিচ্ছি। আজকে আর বেশিক্ষণ রাখবো না তোমাদের, কয়েকটা MCQ করে ছেড়ে দিচ্ছি। আজকে আর বেশি পড়া আমাদের নাই। ওকে, দেখি বলো তো এর আনসার কী হবে। যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টা পর্যায় ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টা পর্যায় ছিল? আমরা জানি না 12টা পর্যায় ছিল না? কয়টা পর্যায় ছিল? 12টা পর্যায় ছিল। তার আনসার হবে ডি।
সব পড়াইছি। ওকে, দেখো এটা এখনো পড়াই নাই, বলো তো কোনটা মৃৎক্ষার ধাতু? মৃৎক্ষার ধাতু কোনটা হবে, যেটা গ্রুপ নাম্বার 2-তে আছে? দেখো তো গ্রুপ নাম্বার 2-তে এখানে কোনটা আছে, দেখো এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম গ্রুপ নাম্বার 2-তে আছে, তাহলে এটা হবে মৃৎক্ষার ধাতু। দেখো এস ব্লক মৌল কোনটা? এস ব্লক মৌল, এস ব্লক মৌল কোনটা? গ্রুপ নাম্বার 1, 2 আর হচ্ছে তোমার ওই হিলিয়াম। তাহলে এখানে গ্রুপ নাম্বার 1-এ কিন্তু পটাশিয়াম আছে, দেখো তাহলে পটাশিয়াম হবে আমার এস ব্লক মৌল। তারপর এটা এখনো পরে দেখো, আচ্ছা বলছে কি বহিস্থ ইলেকট্রনীয় কাঠামো NS1 বিশিষ্ট মৌল। প্রথমে আমাকে বলো তো NS1 এটা কোথায় থাকে, গ্রুপ নাম্বার 1 নাকি 2-তে? আমরা সবাই জানি এটা থাকবে গ্রুপ নাম্বার 1-এ, কারণ আমি তোমাকে তুমি দেখবা হাইড্রোজেন বলো, লিথিয়াম বলো বা তোমার যদি সোডিয়াম বলো, সবাই গ্রুপ নাম্বার 1-এ থাকে। এখন এরা পানির সাথে যুক্ত হলে কি হয়, তো যখন গ্রুপ নাম্বার 1-এর যে কোনো এলিমেন্ট, ধরো তুমি সোডিয়ামকে নিছো, পানির সাথে বিক্রিয়া করাবা, দেখবে এখানে তৈরি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্ষার তৈরি হবে। এটা কি? এটা হচ্ছে ক্ষার। তাহলে পানির সাথে বিক্রিয়া করলে এরা কি তৈরি করে? এরা তৈরি করে হচ্ছে ক্ষার তৈরি করে। পানির সাথে বিক্রিয়া করলে এরা ক্ষার তৈরি করে, ঠিক আছে? বলো তো প্রথম পি ব্লক মৌল কোনটা? প্রথম পি ব্লক মৌল, দেখো পি ব্লক মৌল কারা কারা? 13 নম্বর গ্রুপ থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত এরা হচ্ছে সবাই পি ব্লক মৌল। তো 13 নম্বর গ্রুপের প্রথম সদস্যকে বোরন, তারপরে তো অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম। তাহলে প্রথম সদস্য কোনটা? প্রথম পি ব্লক মৌল হচ্ছে বোরন। বোঝা গেছে? প্রথম পি ব্লক মৌল কোনটা? প্রথম পি ব্লক মৌল হচ্ছে বোরন। সো আমাদের আজকের ক্লাস এতটুকুই, আমরা আগাবো না। আমরা আগামী ক্লাসে যেটা করব, আমরা আগামী ক্লাসে তোমার হইতেছে ওই যে কিভাবে পর্যায় নির্ণয় করে, কিভাবে গ্রুপ নির্ণয় করে, তারপরে আমরা কিভাবে, ধরো একটা জিনিস তুমি খেয়াল করছো কিনা দেখো, আমরা কিন্তু যখন পর্যায় সারণী তোমাকে পড়াইছি, তুমি যদি লক্ষ্য করো, আমরা যখন তোমাকে পর্যায় সারণী পড়াইছি, পর্যায় সারণী যখন তোমাকে আমি পড়াইছি, আমি কিন্তু পি ব্লকের একটা এলিমেন্টেরও 18 নম্বর ছাড়া একটা এলিমেন্টেরও তোমাকে আমি পারমাণবিক সংখ্যা মনে রাখতে বলিনি। খেয়াল করছো? এই যে পি ব্লক মোলের একটা এলিমেন্টেরও 18 নম্বর ছাড়া বাকি কাউকে কিন্তু আমি পারমাণবিক সংখ্যা মনে রাখতে বলিনি। কেন? কারণ এগুলো একটা টেকনিকের মাধ্যমে বের করা যায়, সেগুলোকে আমরা বলি ম্যাজিক নাম্বার। সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। অর্থাৎ ধরো কথার কথা, তুমি কি পোলোনিয়াম এটার পারমাণবিক সংখ্যা তুমি বের করতে যাচ্ছ, কীভাবে বের করবা সেটা শিখাবো আমি, এটাকে বলে ম্যাজিক নাম্বার। সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। অর্থাৎ আগামী ক্লাসে আমাদের পর্যায় সারণী পুরোপুরি শেষ হয়ে যাবে। আজকের ক্লাস এতটুকুই। সবাই তাহলে ভালো থাকবা, পড়তে থাকো। আর 29 তারিখ ক্লাস হওয়ার পরে আমাদের 1 সপ্তাহ অফ হয়ে যাবে। তো তখন যাদের সাইকেল 1-এ গ্যাপ আছে, ডেফিনেটলি সাইকেল 1টা শেষ করে ফেলবা। ওকে, যাই তাহলে, আসসালামু আলাইকুম।